হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আমি আজকে সকালবেলায় তোমাদের কিন্তু একটা ক্লাস করিয়েছি নাম্বার সিস্টেম এবং ডিভিজিবিলিটির ওপর, কিন্তু আরও প্রশ্ন আছে নাম্বার সিস্টেম এবং ডিভিজিবিলিটির ওপর যেগুলো রেল দিচ্ছে। দেখো, টিসিএসের একটা ফেভারিট টপিক হচ্ছে নাম্বার সিস্টেম এবং ডিভিজিবিলিটি। এই দুটো টপিক মানে এলসিএম এইচসিএম এদের ওপর বিভিন্নভাবে না ঘুরিয়ে প্রশ্ন করা যায়, ঠিক আছে। যেমন এই প্রশ্নটা দেখো, একদম নর্মাল টাইপের ওপর কিন্তু প্রশ্নটা ঘোরানো আছে, অর্থাৎ অপশান টেস্ট দিয়ে এই প্রশ্নটাকে করা যাবে না। ট্রাই করো নিজেরা। আর টিসিএস সেদিকেই ঝুঁকছে। টিসিএস জানে যে আমরা কী কী ট্রিক ইউজ করি বা ইউটিউবে কী কী ট্রিক ঘুরে বেড়ায় অপশান টেস্ট দিয়ে করার জন্য। তো যারা এক্সামিনার তারা কী করছে, এমন করে প্রশ্ন প্যাটার্ন সেট করছে যাতে অপশান টেস্ট দিয়ে তুমি না করতে পারো, ঠিক আছে। চলো ট্রাই করো এটা। এগুলো করেই দিচ্ছি, সামনে পরীক্ষা আছে। যদি এর থেকে লো লেভেল পড়ে তাও পারবে, যদি এই টাইপের পড়ে তাও পেরে যাবে, ঠিক আছে। হাই লেভেল একটু করে যেতে হয় যাতে একটু হাই কোশ্চেন্স হলে আমি পারি। বহু বছর পরে পরীক্ষা হচ্ছে, সো এক্সাম যে খুব সোজা হবে, খুব জল ভাতের মতো প্রশ্ন হবে তা এক্সপেক্ট না করাই ভালো। 30 সেকেন্ড টাইম দিচ্ছি আমি। কিছু কিছু প্রশ্ন ডাইরেক্ট করে দেবো, কিছু কিছু প্রশ্ন আমি টাইমার ইউজ করবো। যেগুলো কনসেপচুয়াল প্রশ্ন সেগুলোতে টাইমার ইউজ হবে, ঠিক আছে। দেখো, আর যদি কেউ আমার কথা না শুনে করতে চাও সে একটা কাজ করতে পারো, ভিডিওকে পুরো পজ করে ট্রাই করতে পারো। বলছে ধরা যাক এক্স হলো 8000 এবং 8500 মধ্যবর্তী একটা সংখ্যা। মনে করে দেখো, আগের দিন এই অঙ্ক করিয়েছিলাম তোমাদের, মানে আজকে সকালবেলাতেই। তো যেটিকে যখন 12, 14, 16, 35, 84 দ্বারা ভাগ করা হয় তখন এত ভাগশেষ থাকে, তাহলে এক্সের দশকের ঘরের সংখ্যাটি কত? ওখানে ছিল শতকের ঘরের সংখ্যাটা কত, ঠিক আছে। এই ধরনের অঙ্ক পড়ছে। তো কী করবো, দেখো এই অঙ্কগুলোকে তো অপশন টেস্ট দিয়ে করা যাবে না, সুতরাং আমাদের নর্মাল পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো নর্মাল পদ্ধতিতে আমরা কী করি, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দেখে নিই। দেখো, 12 দিয়ে যখন ভাগ করা হয় তখন 4 ভাগশেষ থাকছে। এগুলো তোমার মাথায় চলবে, যেগুলো আমি লিখছি এখানে। আমি লিখে দেখাচ্ছি যাই তোমাদের বোঝাতে পারি, কারণ অনেকের এখনও কনসেপ্ট ক্লিয়ার নয়। 12 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, 14 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকে, যেগুলো লেখা আছে এখানে। 16 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ থাকে, ঠিক আছে। এরকম করে লিখেছে, 35 পর্যন্ত গেছে। তুমি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডিফারেন্স আসছে সেটা দেখো 8 করে আসছে। দেখো এখানে ডিফারেন্স কত? 8। এখানে ডিফারেন্স কত? 8। এরকম তুমি যখন শেষ পর্যন্ত যাবে, অর্থাৎ 84 আর 76 ডিফারেন্স দেখো 8। 84 দিয়ে ভাগ করা হয়েছে, আর 76 সেক্ষেত্রে কী এসছে? এলসিএম, ভাগশেষ এসছে। দেখো ডিফারেন্স কত আমাদের? 8। তুমি দেখতে পাচ্ছ যা দিয়ে ভাগ করা হচ্ছে আর যেটা ভাগশেষ আসছে তাদের মধ্যে ডিফারেন্স কত? 8। এসবগুলো লিখবো না আমি পরীক্ষার সময়, এগুলো মুখে চলবে, মাথায় চলবে, ঠিক আছে। তো আমি এখানে বেসিক্যালি কী করবো, 12, 14, 16, 35 আর 84 এখানে এলসিএম নেবো। দেখো 12কে কী লেখা যায়? 12কে লেখা যায় 3 × 4। 3 × 4 মানে কি? 3 × 2 এর মাথায় স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, 14কে কী লেখা যায়? 7 × 2 লেখা যায়, ঠিক আছে। 16কে কী লেখা যায়? 16কে লেখা যায় 2 এর মাথায় 4। 35কে কী লেখা যায়? 7 × 5। আচ্ছা, 84কে কী লেখা যায়? 7 × 12 = 84, তাই না? 7 × 12 = 84। 12 মানে 3 × 2 স্কোয়ার × 7, 3 × 2 স্কোয়ার × 7, এই আমাদের লেখা যায়, ঠিক আছে। তো এখান থেকে তুমি কী করবে, সব থেকে বেশি পাওয়ার যেটা আছে সেটা নেবে। সব থেকে বেশি পাওয়ার দেখো 3-এর মাথায় কিছুই নেই, আমার 3-এর মাথায় 1টাই এখানে সব থেকে বৃহত্তম পাওয়ার। 2-এর মাথায় 4টা এখানে বৃহত্তম পাওয়ার। 7-এর মাথায় 1টাই এখানে বৃহত্তম পাওয়ার, আর এখানে 5 হবে। তো এই হচ্ছে আমাদের এলসিএম হবে। এইটা আমাদের কী হবে? এলসিএম হবে। তো এর গুণফল করো, এর গুণ করলে কত হচ্ছে দেখো। 3 × 7 = 21, 21 × 5, 21 × 5 মানে 105, 105 × 16, তাই না? 3 × 7 = 21, 21 × 5 মানে 105 আর 16। তো করলে কত হচ্ছে দেখো, 5 × 16 = 80 আর 16 × 1 = 16। তার মানে আমাদের এলসিএম এসছে 1680, ঠিক আছে। তো যে সংখ্যাটা হবে সেটা 1680-র মাল্টিপিল হবে। যে এক্স যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে 1680-র মাল্টিপিল হবে। তো 1680 × k, কিন্তু তার থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে। 8 বিয়োগ কেন করতে হবে? প্রথমেই বলেছিলাম যেটা দিয়ে ভাগ করছো আর যেটা ভাগশেষ থাকছে দুটোর মধ্যে গ্যাপ আমাদের 8 আছে। এরকম অঙ্কে মনে রাখবে যা এলসিএম আসে তার থেকে 8 অবশ্যই বিয়োগ করতে হয়। কিন্তু এখানে আমি কেটাকে কেন নিচ্ছি? কারণ দেখো এই সংখ্যাটা 8000 আর 8500-এর মধ্যে হবে। এই সংখ্যাটা 8000 আর 8500-এর মধ্যে হতে হবে, সরি, ঠিক আছে, 8500-এর মধ্যে হতে হবে এই সংখ্যাটাকে। এই যে টোটাল যে সংখ্যাটা লিখেছে এই সংখ্যাটাকে 8000 আর 8500-এর মধ্যে হতে হবে। তো 1680 নিজে তো এই দুটোর মধ্যে নয়, তার মানে 1680 কোনো মাল্টিপিলকে এখানে চাইছে, কোনো গুণফলকে এখানে চাইছে, যেটা 8000 এবং 8500-এর মাঝখানে হবে, এবং তার থেকে আমাকে 8 বিয়োগ করলে আমি অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবো, ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে কী করবো দেখো, আমরা দেখতে পাচ্ছি আমি যদি k এর ভ্যালু 5 নেই, কারণ আমি জানি 5 নিলে এখানে 80 আসবে, 5 × 16 করলে 80 আসবে। এবার আমি যদি 6 নেই তাহলে সেটা 96-এ পৌঁছে যাবে। আমি 5-এর জায়গায় যদি এখানে k এর ভ্যালু 6 নেই তাহলে এটা
696 পৌঁছে যাচ্ছে, 8500-এর বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এই রেঞ্জে আমি নেবো না, আমি 5 নিয়ে এখানে গুণ করে দেখবো। তো 5 নিয়ে যদি গুণ করে এটা আসছে কত আমাদের 0, 8 5 40, 0 হয় তাহলে 4, 5 9 80 আর 4 হচ্ছে 84। তার থেকে তুমি কী করো, 8কে বিয়োগ করে দাও। যদি তুমি তার থেকে 8কে বিয়োগ করো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা আমাদের 92 হবে, ঠিক আছে, আর এটা আমাদের 83 হয়ে যাবে। তোমাকে বলেছে দশম স্থানীয় সংখ্যা কোনটা, দশম সংখ্যা কোনটা, 9 হচ্ছে দশম স্থানীয় সংখ্যা, এই জন্য অ্যান্সার আমাদের এখানে কী এসছে, 9 এসছে। তো এই ধরনের অঙ্ককে তোমাদেরকে স্পিডে করতে হবে, যত স্পিডে অঙ্ক করতে পারবে তত টাইম কম লাগবে। এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে যাও, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এবারে রেলওয়ে গ্রুপে এই অঙ্ক পড়বে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, চলো ট্রাই করো। এই ধরনের প্রশ্ন এনটিপিসিতেও পড়েছে তোমাদের। এটাতে কিন্তু আমি 20 সেকেন্ড দেবো, কারণ এটা 20 সেকেন্ডের মানে বেশি অঙ্ক নয়ও এটা। কালকে যেটা করেছিলাম, মানে সরি আজকে সকালে অ্যাকচুয়ালি, তো ওটা কিন্তু তোমাদের একটু টাফ ছিল, এর থেকে এর লেভেলটা একটু লো। কুড়ি সেকেন্ড কিন্তু ওভার হয়ে গেছে। ওকে চলো দেখো, এখানে তোমাদের বলছে কে যদি গ্রেটার দ্যান 0 হয় এবং কের থেকে যদি 10 কম মানে কে মাইনাস 10, আর কের থেকে যদি 10 বেশি মানে কে প্লাস 10, আর কের থেকে যদি তোমাদের 38 বেশি, এই তিনটে সংখ্যা এবং এরা যদি ক্রমিক সমানুপাতে থাকে। আমি তোমাদের আগের দিন বলেছিলাম তিনটে সংখ্যা ধরো এ বি সি, এদের যদি তুমি ক্রমিক সমানুপাতে লেখো তাহলে এরকম হয় এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। যদি চারটে সংখ্যা থাকে, আমি কালকেও বলেছিলাম তোমাদের এ বি, মানে কালকে মানে আজকে সকালে বেসিক্যালি, কারণ এই ভিডিওটা অ্যাকচুয়ালি কালকে রেকর্ড করা, তো ওই জন্য কালকে বলছি। তো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হয়ে যায়। যদি চারটে সংখ্যা থাকে তাহলে এভাবে লেখা হয়, যদি তিনটে সংখ্যা থাকে তাহলে এভাবে লেখা হয়। এগুলোকে বলা হয় ক্রমিক সমানুপাত, ঠিক আছে, কন্টিনিউইং প্রপোর্শন। ওকে, বোঝাতে পারলাম আশা করি। চলো এটা থাক, অনেকে লেখে। তার মানে এইটা আমাদের এ, এইটা আমাদের বি, আর এইটা আমাদের সি। তাহলে এ বাই বি ইকুয়াল টু কী হবে, বি বাই সি। তাহলে এ বাই বি ইকুয়াল টু কী হবে, বি বাই সি। বি কোনটা আমাদের এইটা, তো কে প্লাস 10, ঠিক আছে। এই ফরম্যাটটা এখানে খাটবে, এখানে তিনটে বলেছে, এই ফরম্যাট খাটবে। তবে তোমাদের কী বলেছিলাম কালকে, যে এই দুটোর ডিফারেন্স নাও, এদিকে এই দুটোর কী করো, ডিফারেন্স নাও। আমি তোমাদের এটাও বলেছিলাম যদি দুটো সাইন আলাদা আলাদা হয় তখন ডিফারেন্স করার সময় দুটো যোগ হয়ে যায়, তাহলে এখানে ডিফারেন্স কত হবে, 20। আর যদি দুটো সাইন একই হয় তাহলে ডিফারেন্স করার সময় কী হয়, এই দুটোর বিয়োগ হয়ে যায়, বিয়োগ কত হবে আমাদের 28। এবার আমরা কি করি, আমি তোমাদের বলেছিলাম যে এই ডিফারেন্সটা নিয়ে যে কোনো একটাকে নিতে পারো, তুমি চাইলে তলার সেটটাকে নিতে পারো, তুমি চাইলে উপরের সেটটাকে নিতে পারো। তুমি কী করবে, এই ডিফারেন্সটা দিয়ে একে গুণ করবে আর এর ডিফারেন্সটা দিয়ে একে গুণ করবে। তো চলো করো, 28 ইন্টু, এখানে আমি লিখে করছি তোমাদের, 28 ইন্টু কে মাইনাস 10 এটা, আর এদিকে আমাদের কী যাচ্ছে 20 ইন্টু কে প্লাস 10, ঠিক আছে। এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা 28K মাইনাস এখানে 280, এটা আমাদের কত হচ্ছে 20K প্লাস এখানে 200, ঠিক আছে। এই দুটোর মধ্যে তুমি যদি করো, তুমি দেখতে পাচ্ছ এখানে 28K আর 20K, তার মানে এখানে বিয়োগ হচ্ছে, অর্থাৎ 8K হয়ে যাচ্ছে, আর এদিকে এটা 48 0 হয়ে যাচ্ছে। তো কে এর ভ্যালু এখান থেকে আমরা কী পাচ্ছি, 60, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তো ফার্স্ট অপশন আমাদের কারেক্ট হবে। তুমি অপশন টেস্ট দিয়েও করতে পারো চাইলে, অপশানে তুমি 60 বসালে তুমি এভাবে করতে পারো। তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এভাবে না করতে চাও, এটা হচ্ছে বেসিক পদ্ধতি, অ্যাকচুয়ালি বেসিক না, বেসিকের মতো ট্রিক আছে এখানে, কিন্তু তুমি যদি অপশন টেস্ট দিয়ে করতে চাও তাও তুমি করতে পারবে। কিন্তু অপশন টেস্ট দিয়ে এই অঙ্ক তখন হবে যদি কে ডাইরেক্ট ভ্যালু বার করতে বলে। কিন্তু এই অঙ্কটা, যে অঙ্কটা আমি কালকে দিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি আজকে সকালে, সেই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু তুমি অপশন টেস্ট দিয়ে করতে পারবে না, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের, হ্যাঁ সেটাও অপশন টেস্ট দিয়ে হবে, তবে জটিল হয়ে যাবে। তো কে এর মান আমি যদি 60 পুট করি, ফার্স্ট অপশান নিচ্ছি, কে এর মান যদি 60 পুট করি, তাহলে এটা কী হয়ে যাচ্ছে 60 মাইনাস 10, মানে এটা হয়ে যাচ্ছে 50, আর এটা কী হয়ে যাচ্ছে 60 প্লাস 10, মানে এটা হয়ে যাচ্ছে 70, ঠিক আছে। এই দুটোর যা রেশিও আসবে, রেশিও কত আসছে এখানে 5 এবং 7, ঠিক আছে। এদিকেও রেশিও সেম আসতে হবে। তো কে প্লাস 10 মানে কত এখানে 60, ঠিক আছে। আর কে প্লাস 38 মানে 60 প্লাস 38 মানে হচ্ছে 98, ঠিক আছে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, 4 দিয়ে কাটো, তাই না, না 4 দিয়ে তো কাটবে না, এটা 50:70 হচ্ছে, এটা 60:90 হচ্ছে, দুটো সেম আসতে হবে। তো দেখা যাক। আচ্ছা কে এর মানে আমি 60 নিয়েছি, তাহলে তো এখানে 70 দিয়ে হবে, 70 হবে, 60 প্লাস 10 মানে 70 হবে। 14 দিয়ে কাটো, ঠিক আছে, 5 14 70, 5 7 সরি 14 7 98। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানেও 5:7 আসছে, এখানেও 5:7 আসছে, আমার দুটোকে ইকুয়াল লেখা যায়, অতএব অ্যান্সার আমাদের 60 হওয়া উচিত। এখান থেকে আমরা বলতে পারি। তো অপশন টেস্ট দিয়ে এভাবে করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন।
এটা একটু লো লেভেলের অঙ্ক। নিম্নলিখিত কোন সংখ্যাটি 9 এবং 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? ট্রাই করো নিজেরা, তাও দেখো 10 সেকেন্ডে বেশি সময় লাগবে অনেকের। 9 এবং 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য ঠিক আছে সংখ্যা কোনটা? কুড়ি সেকেন্ড দিচ্ছি। দেখো অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের বলছে 4 নম্বরটা কারেক্ট। তুমি যদি প্রথম অপশানটাকে দেখো, 9 দ্বারা বিভাজ্য কোনটা চেক করতে পারো চাইলে। তো তুমি দেখো প্রথম অপশানে দেখো, প্রথমটা 5 আর 4-এ 9 হচ্ছে, কিন্তু এগুলো তোমাদের 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, আমরা কি জানি ডিজিট সাম করলে, যদি ডিজিটগুলো যোগফল করলে যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এটা জানো আশা করি। তো 5 আর 4-এ 9, এটাকে ধরার দরকার নেই, কারণ যেখানে যেখানে যোগফল 9 হবে সেটাকে আমরা ধরবো না। এখানে দেখো 2 এর আগে 3, 3 আর 3-এ 6, তো এটা তো আমাদের হবে না, কারণ 6 হচ্ছে, 6 তো 9-এর মাল্টিপিল নয়, তখন এটা আমাদের অ্যান্সার কখনোই হবে না। পরেরগুলো দেখো 9, 9 আছে, বাদ দাও। 8 আর 1-এ 9 হচ্ছে, বাদ দাও। 8 আর 1-এ 9, এটাও 9 দ্বারা বিভাজ্য, কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের এটা বলছে। তো এটা যদি 9 দ্বারা বিভাজ্য, এটা অ্যান্সার হওয়া উচিত ছিল, কিন্তু তা কিন্তু হচ্ছে না। তার মানে এখানে মাল্টিপিল অপশানস কী হচ্ছে, আমাদের কন্ডিশনকে স্যাটিসফাই করছে। দেখো এটা 8 আর 1-এ 9 বাদ দাও, 7 আর 2-এ 9 বাদ দাও, 7 আর 2-এ 9, দেখো এটাও 9 দ্বারা বিভাজ্য। এটা দেখো, হ্যাঁ 8 আর 1-এ 9, 9, এটাও 9 দ্বারা বিভাজ্য। তার মানে 9 দ্বারা চেক করলে আমরা অ্যান্সার করতে পারবো না, কিন্তু 9 দ্বারা চেক করে একটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। ওকে, তো এটাকে আমরা আর ধরবো না। বাকিগুলোকে চেক করো, এই 3টেকে চেক করো। 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি? বিজোড় স্থানীয় সংখ্যাগুলো যোগফল মাইনাস জোড় স্থানীয় সংখ্যাগুলো যোগফল। এছাড়াও আরেকটা উপায় আছে, কিন্তু সেটা আমি শেখাচ্ছি না, সেটা অ্যাডভান্স মেথড। সেটা করতে গেলে অনেকের প্রবলেম হয়। ঠিক আছে, মেথডটা সোজা, কিন্তু করলে প্রবলেম হয়। তো 9 আর 8 17, 17 আর 8, তাই তো? হ্যাঁ, 17 আর 8 কত হচ্ছে আমাদের? 35। ঠিক আছে, আর জোড় স্থানীয় সংখ্যাগুলো যোগফল দেখো, 9 আর 1-এ 10 আর 1-এ 11। তো 11 আর 35 কি সেম টু সেম? না, সেম টু সেম নয়। ফলে এটা আমাদের অ্যান্সার নয়, কারণ এটা 11 দ্বারা বিভাজ্য নয়। দুটোকে সেম হতে হবে আইদার, অথবা 11-এর মাল্টিপিল হতে হবে এর মধ্যে বিয়োগফল। তো দেখো 8 আর 2-এ 10, 10 আর 7-এ কত আমাদের? 17। ঠিক আছে, 17। বিজোড় স্থানীয় সংখ্যাগুলো করলাম, জোড় স্থানীয় সংখ্যাগুলো করো। 1 আর 7-এ আমাদের 8, 8 আর 2 হচ্ছে 10। দুটো কি ইকুয়াল? না, ইকুয়াল না। তো এটা আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না। একটাই বেঁচে আছে, এটাই আমাদের কারেক্ট অপশন হবে। দেখো 8 আর 0 কত হচ্ছে আমাদের? 8, 8 আর 1-এ কত হচ্ছে? 9। আর 9 আর 0, 9। তো দুটো দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে। জোড় স্থানীয় সংখ্যাগুলো যোগফল আর বিজোড় স্থানীয় সংখ্যাগুলো যোগফল আইদার ইকুয়াল হবে, অথবা তাদের মধ্যে বিয়োগফল 11 বা 11-এর মাল্টিপিল হতে হবে। ঠিক আছে, তার মানে এইটাই আমাদের সেই স্যাটিসফ্যাকশনকে, মানে সেই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে চলো। আচ্ছা, পরের অঙ্কে যাওয়ার আগে এই অঙ্কটা তোমাদের একটু করাই। এটা বেসিক্যালি আজকে সকালে দেওয়া প্রশ্ন। এই অঙ্কটা একটা সিলি মিস্টেক্স হয়েছে আমার, সেইটাকে সলভ করে দেওয়ার জন্য আমি তোমাদের এই অঙ্কটা আরেকবার করাচ্ছি। ঠিক আছে, এটা আজকের অঙ্ক নয়, মানে এই সেশনের অঙ্ক না। এখানে দেখো 2 5 6 1 3 9 A5 আছে। এই ধরনের সিলি মিস্টেক তোমাদেরও হতে পারে। ঠিক আছে, ওই জন্য একটু দেখে নাও অঙ্কটা কেন সিলি মিস্টেক হয়েছে সেটা বলে দিই। এটা একটা 8 অঙ্কের সংখ্যা। বলে যে এই সংখ্যাটাকে যদি 11 দ্বারা ডিভিজিবল হতে হয়, তাহলে এর মান কত? এটা ভালো লেভেলের প্রশ্ন, বেসিক্যালি এটা ALP-তে দেওয়া প্রশ্ন। তো কী করবো? দেখো আমরা কি জানি, বিজোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফল আর জোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফল দুটোর বিয়োগফল আইদার আমাদের 0 হতে হবে, অথবা সেটা 11 হতে হবে, অথবা 11-এর কোনো মাল্টিপিল হতে হবে। তবেই আমরা কি করতে পারি? 11 দ্বারা সেটাকে ডিভাইড করতে পারি। তো আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 প্লাস 9 14, 14 প্লাস 1 15, 15 প্লাস 5 আমাদের কত হচ্ছে? 20। এগুলো হচ্ছে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো যোগফল করলাম। এবার জোড় স্থানীয় সংখ্যাগুলো যোগফল কত? A প্লাস 3 প্লাস 6 মানে 9 প্লাস A, প্লাস তোমাদের 2 মানে 11। ঠিক আছে, 11 প্লাস A আছে। এই দুটোর মধ্যে যদি বিয়োগফল করি, তাহলে আইদার সেটাকে 0 আসতে হবে, অথবা সেটা 11 আসতে হবে, অথবা সেটা 11-এর কোনো মাল্টিপিল আসতে হবে। তবেই এই এর ভ্যালু কত নিলে এই পুরো ক্যালকুলেশনটার ভ্যালু 0 আসবে, অথবা 11 আসবে, অথবা 11x আসবে, অর্থাৎ 11-এর কোনো মাল্টিপিল আসবে। তবেই আমরা কী বলতে পারি এই নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল আমরা বলতে পারি। তো আমি যেটা মিস্টেক করেছিলাম, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমি 20 থেকে এখানে 11-কে বিয়োগ করে দিয়ে 9 করি, 9 প্লাস A করি, তার মানে এর ভ্যালু 2 আসলে এটা আমাদের 11 দিচ্ছে। তো আমি 11-এ মাল্টিপিল করার জন্য এটাকে আমি 2 নিয়ে নিয়েছিলাম। কিন্তু এটা মিস্টেক কী হয়েছিল দেখো, আমি খেয়াল করিনি সামনে একটা মাইনাস আছে, আর এটা আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে বেসিক্যালি। তার মানে এটা যখন ব্র্যাকেট থেকে বেরোবে তখন 11 মাইনাস A বেরোবে। ক্লিয়ার হয়েছে? অতএব এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের 9 মাইনাস A,
এবার দেখো 9 মাইনাস এ করলে আইদার এটা 0 আসবে, আমি প্রথমে 0 নিয়েই দেখতে হয়, যদি 0 না হয় তখন 11 নিয়ে দেখতে হয়, যদি 11 না হয় তখন 11-এর কোনো মাল্টিপিল নিয়ে দেখতে হয়। আশা করি বুঝতে পারছো, প্রথমে 0 হবে কিনা দেখতে হয়, যদি 0 করা সম্ভব না হয় তাহলে 11 হবে কিনা দেখতে হয়, আর 11 করা সম্ভব না হয় 11-এর কোনো মাল্টিপিল হবে কিনা দেখতে হয়। তো ফার্স্ট আমি 0 নিয়ে দেখছি। তো দেখো 9 মাইনাস এর মান কত রাখলে এটা কেটে কুটে 0 হবে, এর মান যদি আমরা 9 রাখি তবেই তো 9 আর 9 কেটে যাবে এবং এটা 0 করে দেবে, তার মানে আমাদের এর ভ্যালু এখানে 9 হওয়া উচিত ছিল। ঠিক আছে, এর ভ্যালু কত হওয়া উচিত ছিল আমাদের 9। ওকে, আমি কি করেছি, আমি এখানে এই যে ব্র্যাকেটটা দেইনি বলে আমি এখানে প্লাসটাকে আর মাইনাস করিনি, আমি নেক্সট লাইনেও প্লাসটাকে প্লাসই করে দিয়েছিলাম, যার ফলে আমাদের 9 প্লাস এ এসেছিল। আর এটাকে তো কোনোভাবেই মাইনাস 0 করা যায়, যদি এর মান তুমি মাইনাস সে নাও তাহলে তোমার 0 হয়ে যাবে, এখন মাইনাসে তো পসিবল না, আমি প্লাসে নিয়েছিলাম। দেখো এই জায়গায় এর মান তো মাইনাসে কোনোদিন সম্ভব হয় না, মাঝখানে এরকম মাইনাস হয় নাকি, হয়তো না, তো এর মান প্লাসেই হবে। তো আমি এখানে 2 বসিয়ে দিয়েছিলাম, যেটা একটা মারাত্মক মিস্টেক হয়েছিল। ঠিক আছে, এবং সিলি মিস্টেক হয়েছিল, এরকম মিস্টেক তোমাদের হতে পারে। দেখো একটা ব্র্যাকেট না দেওয়ার জন্য কতটা বড় মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, 9 হবে, এটা তোমরা একটু দেখে নিও। ওখান থেকে আমি এটা এডিট করে দিচ্ছি, এই ভিডিওতে তোমরা ওটা মানে এই অঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাব। 4 দাগের প্রশ্ন আমাদের এই সিরিজের, ট্রাই করো নিজেরা, পড়ো বোঝো অ্যান্সার দাও। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, এটা 30 সেকেন্ড লাগবে, কারণ এই অঙ্কটাতে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, ট্রাই করো, বেসিকে অঙ্কটাকে করার ট্রাই করো, কারণ এই অঙ্ক বেসিক ছাড়া সম্ভব হবে না। ঠিক আছে, চলো। ওকে, দেখো অ্যান্সার দেখে নাও। অ্যান্সার বলছে 4 নম্বর অপশানটা কারেক্ট। কি বলছে তোমাদের এখানে, বলছে যে এখানে 3টে সংখ্যা আছে যাদেরকে কে হলো সেই বৃহত্তম সংখ্যা যা দ্বারা এই 3টেকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকে। তো 2996 একটা, আচ্ছা এদিকে সরি লিখছি আমি, 2996 হচ্ছে একটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে 4752, আর একটা সংখ্যা হচ্ছে 7825। ঠিক আছে, তো কি বলছে, এই 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যাকে কে হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যা দিয়ে ভাগ করতে হবে। আমি তোমাদের কী বলেছিলাম, এরকম যখন থাকবে তখন আমরা কি করব, ডিফারেন্স নিয়ে দেখি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 4752 থেকে যদি 2996কে বিয়োগ করো তাহলে কত থাকবে এখানে, এটা থেকে এটাকে বিয়োগ করছো, তাহলে এখানে তোমাদের থাকছে 6517। ঠিক আছে, 6517 থাকছে। আর 7825 থেকে এটাকে তুমি বিয়োগ করো। ঠিক আছে, 7825 থেকে এটাকে তুমি বিয়োগ করো, তো কত থাকছে দেখো এখানে 3073, এই তোমাদের থাকছে। ঠিক আছে, বিয়োগফল। এবার আমরা কি করব, এই দুটোর আমরা গসগু নেব। ঠিক আছে, কি করব আমরা, এই দুটোর গসগু নেব। ঠিক আছে, তো এই দুটো যদি আমরা গসগু নেই, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমি তোমাদের কী বলেছি, এই দুটোর মধ্যে আবার তুমি বিয়োগ করো। পয়েন্ট টু বি নোটেড, আমরা গসগু কিন্তু নিচ্ছি এই লাল দুটোর, এই দুটোর গসগু নিচ্ছি, এই 3টে নয় কিন্তু, অনেকে ভুল বোঝে, এই দুটোর, একটা হচ্ছে এইটা আর 2 হচ্ছে এইটা, এই দুটোর আমরা গসগু নিচ্ছি। তো গসগু নেওয়ার সঠিক পদ্ধতিকে এই দুটোর বিয়োগফল করে ভালো। ঠিক আছে, এই দুটোর বিয়োগফল করলে কথা, কারণ দেখো 3073কে আমরা, এটা শর্টেস্ট নিয়ম বেসিক্যালি নয়, বেসিক্যালি কি, যখন দুটোর মধ্যে ডিফারেন্স কম থাকে তখন আমরা বিয়োগ করে করতে পারি। তো 3073, এটা 1756, তো যদি আমরা ইন্টু করি 2 দিয়ে তাহলে 34 হয়ে যাবে, তার মানে একবারই যাবে, তার মানে 3073 থেকে এটা বিয়োগই যাবে বেসিক্যালি। তো বিয়োগ যদি করো 1713 এই আমাদের আসছে। ঠিক আছে, ফার্দার আবার কী করো, এই দুটোর মধ্যে বিয়োগ করো। ঠিক আছে, এই দুটোর মধ্যে বিয়োগ করো, এই দুটোর মধ্যে বিয়োগ করলে কী হচ্ছে, কারণ দেখো 1317 দিয়ে এটাকে আমাকে কী করতে, আবার ভাগ দিতে হয়। তো 1317 দিয়ে যদি তুমি এটাকে ভাগ দাও তাহলে এখানে কী আসছে, 934, এইটাই হচ্ছে আমাদের এই সেপ। কেন কেন দেখো এইটা দিয়ে তোমাদের 1317কে কী হচ্ছে, ডাইরেক্ট এখানে ভাগ যাচ্ছে। ঠিক আছে, এইটা দিয়ে 1317কে কী হচ্ছে, ডাইরেক্ট ভাগ যাচ্ছে। দেখো 1317কে এইটা দিয়ে ভাগ যাচ্ছে, কি করে বললাম, দেখো 439 দিয়ে তুমি যদি ইন্টু 3 করো, তাই না, 3 নং হ্যাঁ, দেখো ইন্টু 3 করলে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের এইচসিএফ। তো আমাদের বেসিক্যালি এইচসিএফ কি, এখানে আমাদের এইচসিএফ হচ্ছে 400, এখানে 39 হচ্ছে আমাদের এইচসিএফ। তো তোমাদের বলেছে 439-এর যে ডিজিটগুলো আছে তাদের গুণফল কত, এইটাই হচ্ছে কে, এইটাই হচ্ছে এইচসিএফ আর এইটাই হচ্ছে কে, সেই কে এর গুণফল কত বার করতে বলেছে ডিজিটগুলোর। দেখো 4 3 12 × 9 মানে 108, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 108 আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। এবার একটা কথা বলি, এই 3টে সংখ্যাকে একটু মনে রাখো, এই 3টে সংখ্যা রেলের খুব ফেভারিট, এবং এই 3টে সংখ্যা দিয়ে রেল এই ধরনের কোশ্চেনগুলো বেশি দেয়। ঠিক
ঠিক আছে, এই তিনটে সংখ্যা দিয়ে অনেক অনেক জায়গায় আমি দেখলাম এই তিনটে সংখ্যার উপরই বেস করে কোশ্চেন্স পড়েছে, মেনলি এই তিনটে সংখ্যা। ঠিক আছে, তো অ্যান্সার সেই 439 হবে। তাদের হয় বলবে ডিজিটগুলোর যোগফল কত, অথবা বলবে ডিজিটগুলোর গুণফল কত, অথবা বলবে যে মাঝের ডিজিটটা কত, এরকম অনেক কিছু বলছে। ঠিক আছে, তো ট্রাই করো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু একটু প্র্যাকটিস করার ট্রাই করো। ওকে, চলো 5 দাগে যাবো আমরা। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের অ্যাকচুয়ালি রেলে যেমন পড়েছিল তার থেকে আমি একটু আলাদা করে দিয়েছি। দেখতে পাচ্ছি একটা অপশান চেঞ্জ করা আছে। ঠিক আছে, অ্যাকচুয়াল রেলের প্রশ্নটা কী ছিল সেটাও তোমাদের বলবো। যদি এই অপশানটাকে যদি আমি 7 করে দেই তাহলে এই অঙ্কটা কিন্তু অপশান টেস্ট দিয়ে করা যাবে। ঠিক আছে, তো চলো নিজে একটু ট্রাই করো, দেখো কী করে অপশান টেস্ট দিয়ে করা যায়। 1683, 2244 আর 5049 গসাগু এক্স হলে এক্সের সংখ্যাগুলির অঙ্কগুলির সমষ্টি কত? এক্স যে সংখ্যা তার অঙ্কগুলোর সমষ্টি কত, তোমাকে এটা বার করতে বলেছে। ঠিক আছে, চলো ট্রাই করো। এটার অ্যান্সার 10 সেকেন্ডে দেওয়া যায়। যদিও আমি তোমাদের 30 সেকেন্ড দিলাম। দেখো অ্যান্সার তোমাদের কী হবে, অ্যান্সার তোমাদের 12 হবে। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রশ্নটা এটা ছিল না। অ্যাকচুয়াল প্রশ্ন কী ছিল একটু পরে বলছি তোমাদের। এটার অ্যান্সার তোমাদের কী হবে, 12 হবে। কী করে 12 হবে, দেখো তুমি দেখো একটা জিনিস, যে প্রথমটা হচ্ছে 1683, মুখোমুখি সমাধান করে দেখাচ্ছি। 1683কে তুমি দেখো 9 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, কেন? কারণ দেখতে পাচ্ছ 6 আর 3 9, 8 আর 1 9, তার মানে সব 9 হয়ে যাচ্ছে। তার মানে ইউনিট ডিজিট এই ডিজিট সাম কী হবে, 9 হবে। যা ডিজিট সাম 9 সেটা তো 9 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, লাস্টটাকে দেখো 5 আর 4 9 আর 0 + 9 মানে 9, অতএব এটাও 9-এর মাল্টিপল। ঠিক আছে, প্রথম আর লাস্টটা 9-এর মাল্টিপল, কিন্তু মাঝখানেরটা 9-এর মাল্টিপল নয়। কারণ দেখতেই পাচ্ছ 4 আর 2 6, 4 আর 2 6, 6 আর 6 12, 12 মানে 1 + 2 মানে 3, অর্থাৎ ডিজিটাম 3 আসছে। 3কে তো 9 দিয়ে ভাগ যায় না, ফলে মাঝখানেরটা 9-এর মাল্টিপল 9। সুতরাং 9 দ্বারা যদি আমরা চেক করি এখানে আমরা পারবো না করতে। ঠিক আছে, তো 9-এর সন্তান আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে 3 দিয়ে চেক করো। আমরা জানি যে সংখ্যা 9 দ্বারা ডিভিজেবল সেটা ডেফিনেটলি 3 দ্বারা ডিভিজেবল হবে। মানে ফার্স্ট আর লাস্ট সংখ্যাটা আমরা 3 দ্বারা ডিভাইড করতে পারবো, 3 দ্বারা ডিভাইড করতে পারবো। মাঝখানেরটা কি 3 দ্বারা ডিভাইড করতে পারা যাবে? দেখো 4 আর 2 6, 4 আর 2 6, 6 আর 6 12, যার ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজিত হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা মানে বিভাজিত হয়। তার মানে মাঝখানের যেটা আছে সেটা কিন্তু 3 দ্বারা ডিভিজেবল। আমার কথা বোঝা গেল? ফার্স্ট আর লাস্ট এই দুটো তো 9 দ্বারা যাবে, মানে 3 দ্বারাও যাবে। মাঝখানেরটা 9 দিয়ে যাচ্ছিল না, মাঝখানটা কি 3 দিয়ে যাবে? চেক করলাম, আমি দেখলাম ডিজিটগুলোর যোগফল যদি যায় 3 দিয়ে তাহলে সংখ্যাটাও 3 দিয়ে যাবে। 9 আর 3-এর ডিভিজিবিলিটি সেম, তো আমি দেখলাম 12 আসছে ডিজিটগুলোর যোগফল, মানে ডিজিট সাম আমাদের 12 আসছে। 12কে 3 দিয়ে যায় মানে সংখ্যাটাও 3 দিয়ে যায়। অর্থাৎ অপশানে যে ক্ষেত্রে 3-এর মাল্টিপিল পাবো আমরা সেটা আমাদের কারেক্ট অপশান হবে। তুমি দেখো ফার্স্ট অপশানটাই 3-এর মাল্টিপিল রয়েছে, মানে 12, সেটাই আমাদের কারেক্ট অপশান হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, এদেরকে 3 দিয়ে যায় মানে এদের গসাগুকেও 3 দিয়ে যাবে। ভালো করে মাথা রাখবে, এদেরকে 3 দিয়ে যায়। ঠিক আছে, তার মানে যে সর্ববৃহৎ সংখ্যা যা দিয়ে ভাগ করলে এদেরকে যাবে তার মধ্যে 3 থাকবে, তার মানে সেই সংখ্যাটা 3-এর মাল্টিপিল হবে। ঠিক আছে, সেই সংখ্যাটা কী হবে, 3-এর মাল্টিপিল হবে। আমি আরেকবার রিপিট করছি, ভালো করে আমার কথাটা বলবো। দেখুন আমি কিন্তু এখনও পর্যন্ত কিছু লিখিনি, না লিখে কিন্তু সলভ করে দিয়েছি। ঠিক আছে, ভালো করে বুঝবে আমি কি বললাম। যদি এরকম অঙ্ক পড়ে তো কী করব, আমি বলতে চাইছি যদি 3 বা 4টে সংখ্যার গসাগু, ঠিক আছে, 3 বা 4টে সংখ্যার গসাগু এমন হয় যে সেই সংখ্যা দিয়ে ওই 3 বা 4টে সংখ্যাকে ভাগ করা যায়, আর ওই 3টে বা 4টে সংখ্যাকে যদি 3 দিয়ে যায় তার মানে ওদের গসাগুকেও 3 দিয়ে যাবে, কারণ গসাগুর মধ্যে 3 অলরেডি ঢুকে থাকে। ঠিক আছে, তার মানে ওদের যে গসাগুর যে ডিজিটগুলোর যোগফল হবে সেটাও 3 দ্বারা যাবে। দেখো গসাগুটা যদি 3 দ্বারা যায় তার মানে গসাগুর ডিজিটগুলোর যোগফলও তো 3 দ্বারা যাবে, কারণ আমরা জানি কোনো সংখ্যাকে 3 দ্বারা তখনই ভাগ করা যায় যখন সেই সংখ্যাটার ডিজিটগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায়। তো যদি গসাগুকে 3 দ্বারা ভাগ যায় বা গসাগু যদি 3-এর মাল্টিপিল হয় তার মানে গসাগুর ডিজিটগুলোর যোগফলও 3-এর মাল্টিপিল হবে। তো গসাগুর ডিজিটগুলোর যোগফলই এখানে চেয়েছে, তার মানে যেটা 3-এর মাল্টিপিল সেটাই অ্যান্সার হবে। 12 এখানে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এটা অপশন টেস্ট করে উত্তর দেওয়া যেত। কিন্তু রেলের আমি একটু আগে তোমাদের বলেছি টিসিএস এমন প্রশ্ন দিচ্ছে দেখে তুমি অপশন টেস্ট করে করতে পারবে না। অ্যাকচুয়ালি 17 ছিল না, ওখানে 15 ছিল। দেখো অ্যান্সারটা কী ছিল সেটা তোমাদের বলে দিই। অ্যান্সারটা বেসিক্যালি এখানে ছিল 15, অ্যাকচুয়ালি এখানে অপশানে 15 ছিল। অ্যাকচুয়ালি অপশানে কী ছিল, 15 ছিল। তো 15 যদি থাকে, দেখো আজকে তোমাদের আমি ডিসকাস করে আলোচনা করে করাচ্ছি, কারণ বেসিক্যালি ম্যাথ কিন্তু সলভ করে দিলে হয় না। ম্যাথের ভেতরে যে ইউনিক পয়েন্টগুলো থাকে সেইগুলোকে তুলে ধরতে হয়, যাতে ওই টাইপের অঙ্ক যদি আবার আসে তখন আমি কী করবো, বা একটু ঘুরিয়ে আসলে তখন আমি কী করবো। ঠিক আছে, তো যেটা বললাম যদি এখানে
একটাই যদি 3-এর মাল্টিপিল থাকতো, বাকিগুলো 3-এর মাল্টিপিল না থাকতো, তো আমরা 3-এর মাল্টিপিল চেক করে অ্যান্সার দিতে পারতাম। কিন্তু রেলের জানো টিসিএস খুব বুদ্ধিমান হয়ে গেছে, দেখো 12 আর 15 দুটোই 3-এর মাল্টিপিল, তার মানে 3 দ্বারা চেক করলে আমরা এখানে অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে, ওকে। সেই জন্য আমাকে কী করতে হবে, আমাকে নর্মাল পদ্ধতিতে অঙ্কটাকে করতে হবে। ওকে, দেখো 3 আর 9 এই দুটোই ডিজিসামের ক্ষেত্রে কাজ করে, বাকি কোনো জিনিস ডিজিসামের ক্ষেত্রে কাজ করে না। সুতরাং 9 আর 3-এর ডিভিজিবিলিটি চেক করে এখানে দেখা যেত, কিন্তু যেহেতু 9 দিয়ে হবে না, তো 3 দিয়ে চেক করলাম, দুটো আছে এখানে 3-এর মাল্টিপিল, সো আমরা 3 দিয়ে চেক করতে পারবো না। এখানে আমাকে কী করতে হবে, অবশ্যই নর্মাল পদ্ধতিতে করে দেখতে হবে। তো যদি নর্মাল পদ্ধতি করি, নর্মাল পদ্ধতিতে আমাদের কী বলে যে এদের মধ্যে ডিফারেন্স নিয়ে নাও। ঠিক আছে, তুমি নর্মালিও করতে পারো, চাইলে এদের গসও করে দেখতে পারো, বড় হয়ে যাবে। আমি কী করবো, এদের মধ্যে ডিফারেন্স নেবো, ডিফারেন্স নিয়ে আমি করে দেখবো, তাদের গসও করে দেখবো। ঠিক আছে, তাহলে আরও ছোটো হয়ে যাবে। দেখো 4 থেকে 3 বিয়োগ যাচ্ছে, তার মানে এখানে 1 হচ্ছে। 14 থেকে 8 যাচ্ছে, মানে এখানে 6 হচ্ছে, হাতে থাকলো 1, 6 একে 7, 12 থেকে 7 যাচ্ছে, মানে 5 হচ্ছে এখানে, তাহলে হাতে থাকলো 1, 1 আর 1 2, তো 561। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, আমি দেখতে পাচ্ছি 5 এখানে। ঠিক আছে, গসগুতে ডিফারেন্স নিলে সুবিধা হয়। অ্যাকচুয়ালি কেন ডিফারেন্স নেই একটু পরে তোমাদের বলছি। দেখো এটা অনেকের মাথায় ঢোকে না যে স্যার ডিফারেন্সটা কেন নেন আপনি গসও করার সময়। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 9 থেকে 4 গেল 5, 4 থেকে 4 গেল 0, 0 থেকে 2 গেল মানে 10 থেকে 2 গেল 8, 2 এর 1 3, মানে এখানে 2। তার মানে আমি কী করবো, বেসিক্যালি 561 আর 2805-এর কী করবো, গসও করে দেখবো। ঠিক আছে, তো দেখো 561 আর 2805 দুটোর মধ্যে ডিফারেন্স অনেক বেশি, সুতরাং আমরা ভাগ পদ্ধতিতে নর্মালি গসগু করবো, ডিফারেন্সে গসগু আমরা করবো না। তো এখানে আমি দেখতে পাচ্ছি কি এটা 5 5 25। ঠিক আছে, যদি বেশি নাও 5 6 30 হয়ে যাচ্ছে, তো 5 5 25 তুমি নাও। তো 5 5 25 যদি তুমি নাও, দেখো ম্যাচ এখানে হচ্ছে মিলে যাবে, 5 1 5, 5 6 30 0, হ্যাঁ। অর্থাৎ আমরা দেখতে পেলাম এটাই হচ্ছে আমাদের গসাগু। মনে রাখবে 2 বা ততোধিক সংখ্যার গসাগু অনেক সময় মধ্যে ডিফারেন্সও হয়। ঠিক আছে, ওই জন্য আমি ডিফারেন্স করে দেখলাম, দেখো কত ইজিলি আমার অ্যান্সার বেরিয়ে গেল। আমি যদি এইগুলোর মধ্যে গসগু করতে যেতাম, তাহলে আমাকে সেই ভেঙে ভেঙে দেখতে হতো, অনেক বেশি টাইম লাগতো। এক্ষেত্রে ইজি বেরিয়ে গেল। তাহলে গসগু কী হবে আমার, 561 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার 561 চাইনি, তোমাকে বলেছে ওগুলোর যোগফল কত, তো 5 + 6 + 1, তো ডেফিনেটলি 5 4 1 6, 6 6 12, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 12ই হবে। দেখো কারেক্ট অ্যান্সার 12ই হবে, কিন্তু অপশন টেস্ট করতে গেলে আমরা ঝামেলায় পড়তাম, কারণ 12 আর 15 দুটোই কী হবে, 3-এর মাল্টিপিল হতো। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এখানে 12ই হবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো বলছে যে এক্স সর্বনিম্ন সংখ্যা, যাকে 16, 14, 36, 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্টাংশ কত থাকে, 4। এবং এই এক্স কিন্তু 28 দ্বারা বিভাজ্য। যদি এক্স এবং 31 মানে 3193-এর HCF ওয়াই হয়, তাহলে ওয়াই এর অঙ্কগুলোর যোগফল কত। মানে দুটো অঙ্ককে মিক্সড আপ করে একটা অঙ্ক তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখো তার মানে বেসিক্যালি কোনো একটা সংখ্যা আছে এক্স, আর একটা সংখ্যা আছে 3193, এদের যে HCF হবে সেটা হবে আমার ওয়াই। ঠিক আছে, এইটার HCF আমাদের কী হবে, ওয়াই হবে। তো আমি একটা কাজ করছি, আমি এই 3193-কে আমি ফ্যাক্টরাইজ করছি। 3193 ফ্যাক্টরাইজ করে তুমি দেখো 31 আর 93, মানে এইটা হচ্ছে 31-এর 3 গুণ, আর এইটা হচ্ছে 31-এর 1 গুণ। তার মানে একটা সংখ্যা 31 তো হবেই, আর একটা সংখ্যা হবে 103, কারণ 31-এর সঙ্গে 3 গুণ করলে এটা হবে 93, আর 31-এর সঙ্গে 1 গুণ করলে এটা হয়ে যাবে 31। তার মানে 31 93 বেসিক্যালি 31 এবং 103-এর গুণফল। ঠিক আছে, এটা ইউনিক নাম্বার কেন, কারণ 3 আর 1, এখানে দেখো 3 আর 1 কিন্তু উল্টো রয়েছে, মাঝখানে 0 রয়েছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার একটা জিনিস মাথা রাখবে, এই অঙ্কটা ইচ্ছা করেই এই টেকনিশিয়ান অঙ্ক প্রশ্ন দেওয়া হয়েছে, কারণ তারা জানে তারা ইজিলি বার করে ফেলবে। এখন দেখো তুমি দেখতে পাচ্ছ যে তাহলে এক্সের কোনো একটা খণ্ড এর সঙ্গে ম্যাচ করবে। 3193-কে এই দুটো খণ্ডেই ভাগ করা যায়, আর কোনো খণ্ডে ভাগ করা যায় না। তো এই দুটো খণ্ডের মধ্যে যে কোনো একটা খণ্ড আমার HCF হবে। ঠিক আছে, দেখো কী বলছে অনেকে বুঝতে পারছো না। ধরো সাপোজ আমি 6 আর 8-এর HCF খুঁজছি। 6কে ভাঙলে কী হচ্ছে, 2 × 3, আর 8কে ভাঙলে কী হচ্ছে, 2 × 4। তুমি দেখো 8-এর দুটো খণ্ড বেরিয়েছে, 4কে আরও ভাঙা যায়। ঠিক আছে, 4কে আরও ভাঙে। 8-এর 3টে খণ্ড বেরিয়েছে, 6-এর দুটো খণ্ড বেরিয়েছে। তো এর মধ্যে আমি দেখছি এই খণ্ডটা আমাদের ম্যাচ করছে, তাহলে এটাই হবে HCF। ঠিক আছে, এটাই কী হবে, HCF। তেমনই এক্স আর এই যে নাম্বারটা রয়েছে, ঠিক আছে, এই নাম্বারের আমি এক্সেরটা তো জানি না, কারণ এক্স তো অজ্ঞাত। এই নাম্বারের দুটো খণ্ডই আছে, তার মানে যে কোনো একটা খণ্ড আমাদের HCF হবে। তো যদি এই খণ্ডটা নেই, এরও ডিজিটগুলোর যোগফল 4, যদি এই খণ্ডটা নেই, এরও ডিজিটগুলোর যোগফল 4। তার মানে ডিজিটগুলোর যোগফল যেটা YHCF, তার ডিজিটগুলোর যোগফল 4 ব্যতীত অন্য কিছু হতেই পারে না। একটাই অপশানে আছে, মার্কেট। ঠিক আছে, তো এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি। কিন্তু হ্যাঁ,
যদি এই জায়গায় 3193 না দিয়ে অন্য কিছু দিত এবং তার যদি আরও এমন কিছু ভ্যালু থাকতো তখন চাপ হয়ে যেত। বা ধরো এখানে আরও একটা জিনিস দিয়ে দিল, ঠিক আছে, ধরো এখানে দিয়ে দিল 13, ধরো দিয়ে দিল 13 তো 1+3 করলে 4 হয়ে যায়, ঠিক আছে, তখন আমি কী করতাম? তার মানে আমি অপশান টেস্ট করতে পারি। আর অ্যাকচুয়ালি রেল এই ধরনের অঙ্ক এইভাবেই ফ্রেম করে যাতে অপশান টেস্ট দিয়ে অঙ্কটাকে করতে পারো। কিন্তু যদি অপশান টেস্ট দিয়ে না হতো তখন কী হতো? তো একটা কাজ করছি, আমি অঙ্কটাকে বেসিকে করে দিচ্ছি, ঠিক আছে, এটা তো শর্টকাট গেল, চলো আমরা বেসিকে করবো। তো যদি এটাকে আমাকে বেসিকে করতে হয়, ঠিক আছে, আজকে সারাদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো যদি এটাকে বেসিকে করতে হয় তো কী করব? দেখো বেসিকে করতে হলে আমাকে 16, 24, 30, 36 আর 45-এর এলসিএম নিতে হবে। কারণ এখানে বলেছে এক্স হচ্ছে সর্বনিম্ন সংখ্যা যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট অংশ থাকে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এদের এলসিএম নাও। এর এলসিএম কত হচ্ছে? 2-এর মাথায় 4, এরটা কত হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 8 3 24, তার মানে 2-এর মাথায় 3 আর এখানে 3, এটা আমাদের কত হচ্ছে 6 × 5, 6 মানে হচ্ছে 2 × 3, ঠিক আছে, তো 2 × 3 × 5 বেসিক্যালি এই আমাদের হবে, ঠিক আছে। এটা এসিএফ কত হচ্ছে 36, 6 6 36, ঠিক আছে। বা তুমি 9 × 4 ভাবতে পারো, তার মানে 9 মানে হচ্ছে 3-এর কিউব, সরি 3-এর স্কোয়ার, আর 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার, ঠিক আছে, এভাবে তুমি ভাবতে পারো। আচ্ছা 45-কে কী লেখা যেতে পারে? আমি ছোটো করে লিখছি 45-কে, দেখো 5 × 3-এর স্কোয়ার লেখা যেতে পারে 45-কে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে এলসিএম আমার এখানে হবে সেটা কত হবে বলো নিজেরা। দেখো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এলসিএম হচ্ছে যে মানে সবথেকে বড় যে পাওয়ার সেইটা আমাদের এলসিএম হয়। তার মানে এলসিএম আমি এখানে কী কী নিতে পারি? 2-এর মাথায় আমি এখানে 4 নিতে পারি, এই যে এইটা ইন্টু, আর 3-এর মাথায় আমাদের সবথেকে বৃহত্তম পাওয়ার কী আছে? 3-এর মাথায় স্কোয়ার আছে, ওকে, এইটা। আর আমি কী নিতে পারি এখানে? আর এখানে আমাদের আছে 5, ওকে। তাহলে বেসিক্যালি আমি নিতে পারি 16 × 9 × 5। দেখো 16 × 5 করলে 80 হয়, 8 9 72, তার মানে 720, ঠিক আছে। তো আমাদের যে এলসিএম হবে, এলসিএম যেটা হবে সেটা আমাদের কত হবে? 720। এইটা মাথায় ঢুকেছে কিনা বলো? এটা ঢুকেছে, এটার ফার্স্ট স্টেপ। এবার এটাকে আরও স্পিডে করতে হবে, আমি তো তোমাদের খুব আস্তে আস্তে করলাম, ঠিক আছে, আমি তোমাদের খুব আস্তে আস্তে করলাম। এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমাদের কী হবে? সেকেন্ড স্টেপ হবে যে এমন একটা সংখ্যা খোঁজা যেটা হচ্ছে, দেখো এখানে আবার বলেছে, দেখো একটা জিনিস এখানে বলেছে যে এই সংখ্যাটা কিন্তু 720 যেটা বেরিয়েছে সেটা আবার 28-এর মাল্টিপল, তার মানে 720 সামথিং, 720-র সঙ্গে সামথিং ইন্টু হবে +4 হবে। এইটা হচ্ছে সেই সংখ্যা, এইটাই হচ্ছে এক্স বেসিক্যালি। আমি এখানে এক্স না, এখানে চলো এখানে জেড নিচ্ছি, ঠিক আছে, বা এখানে পি নিচ্ছি, ঠিক আছে। 220p +4 এইটাই হচ্ছে এক্সের ভ্যালু, ঠিক আছে। আবার এই সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি 28-এর মাল্টিপল, এখানে বলেছে এক্সকে 28 দ্বারা ভাগ করলে সেটা বিভাজ্য হয়, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে এলসিএম। তো এলসিএমের একটা গুণফল হবে এবং তার সঙ্গে 4 এক্সট্রা থাকবে, তবেই তো 4টা বেরিয়ে আসবে, ঠিক আছে। ধরো তুমি বলছো যে তুমি 81 × 2 করছো, ঠিক আছে, তো কত হচ্ছে এইটা? এটাকে 9 দ্বারা যাবে ডেফিনেটলি, কারণ 81-কে 9 দ্বারা যায়, তার মানে এই সংখ্যাটাকে 9 দ্বারা যাবে। এবার তুমি যদি বলো 2 এক্সট্রা থাকছে, তার মানে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 164 হবে, মানে 164-কে তুমি যদি 9 দিয়ে ভাগ করো তাহলে দেখবে 2 এক্সট্রা থেকে যাচ্ছে, ঠিক আছে, বলো এটা বুঝছো কিনা? ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক সেরকমই আমি করলাম। যদি 720-কে এগুলো দ্বারা ভাগ যায় তার মানে 720p-কেও এগুলো দ্বারা ভাগ যাবে, কিন্তু এখানে বলে যে 4 অবশিষ্টাংশ থাকে, তার মানে 720p × 4 সরি +4 এই সংখ্যাটা হবে এক্সের ভ্যালু, যাকে আবার 28 দিয়ে ভাগ করে মিলে যায়, তখন এই সংখ্যাটা বেসিক্যালি 28-এর মাল্টিপল হবে। এবার তুমি যদি পি এর মান রাখো, দেখো 28 বলতে বেসিক্যালি কী বোঝায়? 28 বলতে বোঝায় 7 আর 4, 28 বলতে বোঝায় কি 7 আর 4, ঠিক আছে, ওকে। তখন 28 দিয়ে বিভাজ্য মানে সেটা 7 আর 4 দ্বারা বিভাজ্য। দেখো বেসিকে গেলে অঙ্কটা বড় হবে, তবু বেসিকটা বুঝে নাও, ঠিক আছে। 28 দিয়ে যাবে মানে সেটা 7 আর 4 দিয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এখানে আমি যদি পি এর মান 1 নেই, তাহলে 720 × 1 মানে এটা 720 থাকবে। 720-র সঙ্গে 4 যোগ করলে এটা হয়ে যাবে 24, ঠিক আছে। 24-কে 4 দ্বারা যায়, কিন্তু 24 মানে অ্যাকচুয়ালি 724, 724-কে কি 7 দ্বারা যায়? যায় না বেসিক্যালি, ঠিক আছে। তো এটা তো আমাদের অ্যান্সার হবে না। আচ্ছা আমি একটা কাজ করছি, আমি এখানে নিচ্ছি তোমাদের 2 নিচ্ছি পি এর মান। তো পি এর মান যদি 2 নিই এটা কত হয়ে যাবে? দেখো 7 × 2 করলে সামনে যেটা আসবে 2 ডিজিট সেটা 7 দ্বারা ডিভিজিবল হবেই হবে। লাস্ট পার্টটাকে দেখবো, 20 × 2 মানে আমাদের এখানে 40, 40 + 4 মানে 44, এটাকে কি 7 দ্বারা যায়? যায় না, তার মানে এখানে পি এর মান 2 নিলে চলবে না। আমি যদি পি এর মান 3 নেই, এটা
60 হচ্ছে 60 মানে এটা 64 হয়ে যাচ্ছে। আমি যেমন বললাম 7 × 3 মানে 21, এই পার্টটাকে কিন্তু সর্বদা 7 দ্বারা যাবে, কারণ 7-এর মাল্টিপিল হয়ে যাচ্ছে। কিন্তু 20 × 3 মানে 60, 60 + 4 মানে 64, লাস্ট পার্টটা কি 7 দ্বারা যাবে? যাবে না। তার মানে এখানে আমাদের পি এর মান 3 নিলে হবে না। পি এর মান আমি যদি 4 নেই, আমি দেখতে পাচ্ছি যে, তো যদি এখানে তুমি 4 নাও, তুমি দেখতে পাচ্ছ 20 × 4 মানে হচ্ছে এখানে 80, 80 + 4 মানে 84, আর 7 × 4 করলে 28 হয়। দেখতে পাচ্ছি এই সংখ্যাটাকে তো 7 দ্বারা যাবে, আর 84কেও এখানে 7 দ্বারা যাচ্ছে। আর দেখতে পাচ্ছ 84কে 4 দ্বারাও যাবে। তার মানে এই টোটাল সংখ্যাটায় পি এর মান আমাদের 4 হতে হবে। তার মানে এক্সের মান তখন হয়ে যাবে 28 84। 28 84 হচ্ছে এক্সের ভ্যালু হবে, ঠিক আছে। পি এর মান আমাদের 4 নেব, তার মানে তার জন্য এক্সের মান হয়ে যাবে 28 84, তবেই এটা কি হবে? 28 দ্বারা যাবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 28 84 হচ্ছে নাম্বার। তো আমরা কি করলাম? আমরা দ্বিতীয় ধাপটাকে পেরিয়ে এলাম, ঠিক আছে। এবার আমরা তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপ কি বলছে? 28 84 আর ওই 31 93-এর HCF করতে হবে আমাদের, ঠিক আছে। তার জন্য আমরা কি করব? 31 93-কে আমরা ভেঙে দেখব, আর 28 84-কে আমরা ভেঙে দেখব। যদি ভাঙি আমরা দেখব সামথিং ইন্টু সামথিং ইন্টু সামথিং আসবে। তার মধ্যে একটা ভ্যালু দাঁড়াবে আমার 103, আর এদিকে একটা ভ্যালু দাঁড়াবে 31 × 103। আমরা দেখব এই 103 পার্টটাই দুটো ক্ষেত্রে ম্যাচ যাচ্ছে, তার মানে HCF আমাদের হবে 103। আমাদের HCF কত হবে? 103। তো 103-এর ডিজিটগুলোর যোগফল তোমাকে বার করতে বলেছে, যোগফল কত হবে তোমাদের? 4। দ্যাট ইজ ওয়াই কারেক্ট আনসার আমাদের এখানে 4 হবে, ঠিক আছে। একটু জটিল অঙ্ক যদি বেসিকে করো, আর যদি এরকম ভাগ্যচক্রে অপশান দিয়ে দেয় 93 মানে 31 93-এর মতো, তাহলে আমরা ইজিলি ওটাকে ভেঙে বার করতে পারি, ঠিক আছে। চলো পরের অঙ্ক। এটা দেখো 4M 37094267N, ঠিক আছে। এই পুরো সংখ্যাটা যদি 8 এবং 11 দ্বারা উভয় দ্বারাই ভাগ যায়, অনেক সময় এই অঙ্কটাকে 8 আর 11 না বলে 88 করে দেয়। দেখো 88 মানে কিন্তু 8 আর 11 দ্বারা ডিভিজিবল হবে যায় যদি, তাহলে ইহার একক অঙ্ক হয়, এবং যদি ইহার একক অঙ্ক হয়, অর্থাৎ মানে এম এক একক সংখ্যা আর এন একটা একক সংখ্যা, ঠিক আছে, যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে বলেছে এম এবং এনের যোগফলের মান কত হবে। দেখো এম আর এনের যোগফলের মান কত হবে, কি করব? ক্লিয়ারলি আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে দেখো এই সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল, মানে এই সংখ্যাটা 4 দ্বারাও ডেফিনেটলি ডিভিজিবল। ভালো করে বোঝো, এই সংখ্যাটা আমাদের 8 দ্বারা যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারাও যাবে। যা 8 দ্বারা ডিভিজিবল তা ডেফিনেটলি 4 দ্বারা ডিভিজিবল, কিন্তু যা 4 দ্বারা ডিভিজিবল তা 8 দ্বারা ডিভিজিবল নাও হতে পারে, ঠিক আছে। তো এই সংখ্যাটা আমাদের কী হবে? 8 দ্বারা ডিভিজিবল মানে 4 দ্বারা ডিভিজিবল। তো বলো এনের মান কত হলে এটা 4 দ্বারা যাচ্ছে? আমি এনের মান 1 নিই তো হবে না, 71 তো যায় না, কিন্তু 72 নিলে যায়। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এনের মান আমরা 2 নিলাম, ঠিক আছে। তুমি বলো সে এনের মান 2 কেন? অন্য কিছু তো হতে পারে। আমার এনের মান অন্য কিছু নেই, ঠিক আছে, আমাদের এনের মান অন্য কিছু নেই, তাহলেও হতে পারে সেটা 4 দ্বারা যায়। এবার তার জন্য তুমি একটা কাজ করো, এনের মান 2 নিয়ে তুমি লাস্ট 3টে ডিজিটকে দেখো, কারণ 8-এর ডিভিজিবিলিটি বলে যে লাস্ট 3টে ডিজিটকে যদি আমরা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল হবে। যেমন 4-এর ডিভিজিবিলিটি বলে লাস্ট 2টো ডিজিটকে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা যাবে। আমি লাস্ট 3টে ডিজিটকে নিয়ে দেখলাম 6 7 2, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 8 8-এ 64 হচ্ছে, 32 হচ্ছে, 8 4-এ 32, ওকে, অর্থাৎ মিলে যাচ্ছে। তার মানে এনের মান আমাদের 2 হবে এখানে, ক্লিয়ার হয়েছে। তো এনের মান 2 হলো। এবার এনের মান 2 নিয়ে আমরা 11 ডিভিজিবিলিটি চেক করে দেখব। তো দেখো কি বলেছিলাম আমি, অড প্লেসগুলোর যোগফল তার সাথে আমরা ইভেন প্লেসগুলোর যোগফলকে বিয়োগ করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আর 7 কেন নেবো, 2 আর 6 নেবো, ঠিক আছে। 2 আর 6 হচ্ছে আমাদের 8, 8 আর 4 হচ্ছে আমাদের 12, 12 আর 0 হচ্ছে 12, ঠিক আছে। আর 12 আর 3 হচ্ছে আমাদের 15, 15 আর 4 হচ্ছে আমাদের 19, ঠিক আছে, 19, ওকে। আর বাকিগুলোর নাও, 7 আর 2 হচ্ছে আমাদের 9, 9 আর 9 হচ্ছে 18, 18 আর 7 হচ্ছে আমাদের 25, 25 আর কত হবে, 25 আর এম হবে, ঠিক আছে। তো 25 প্লাস আমাদের এম মাইনাস হচ্ছে আমাদের 19, ঠিক আছে। 25 প্লাস আমাদের এম মাইনাস হচ্ছে আমাদের 19। তো 25 থেকে 19কে আমরা যদি বিয়োগ করি আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 6, ঠিক আছে। তো 6 প্লাস এম, ঠিক আছে, 6 প্লাস এম, দেখো 6 প্লাস এম, আমি তোমাদের কী বলেছিলাম, আইদার 0 হতে হবে বিয়োগফল, অথবা 11 হতে হবে, অথবা 11-এর কোনো মাল্টিপিল হতে হবে। তুমি বলো এখানে আমরা 11ই নিতে পারি, কেন নিতে পারি? আমরা প্রথমে 11 দিয়ে দেখবো কেন নিতে পারি আমরা। 0 তো হবে না, কারণ দেখো বিয়োগফল বলেছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি 6 প্লাস, তার মানে -6 নিলে আমাদের এখানে এম এর মান যদি -6 নেই তবে এটা কেটে কুটে 0 হবে, কিন্তু এম এর মান তো মাইনাসে পসিবল না, সুতরাং 0-র পসিবিলিটি কেটে দাও।
11 হচ্ছে কিনা দেখো, হ্যাঁ 11 হতে পারে। এম এর মান যদি আমরা 5 নেই তাহলে 6 + 5 এখানে 11 হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ এম এর মান 5 হবে। তোমাকে কি জিজ্ঞেস করেছে, এম এর মান তাহলে কত হলো আমাদের 5, তো এই দুটো যোগফল জিজ্ঞেস করেছে, 5 + 2 কত হবে আমাদের 7। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলো ক্লিয়ার? ওকে, চলো পরের প্রশ্ন। সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত যা 10,000-এর সঙ্গে যোগ করলে যোগফলটি 327 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? ভিডিও পজ করে নিজেরা ট্রাই করো আগে, ঠিক আছে, তারপর আমি সলিউশন বলে দিচ্ছি। এটা আমি এখানে টাইমার দিইনি, ঠিক আছে, যদি এটা ভালো লেভেলের প্রশ্ন, এটা সিপিওতে পড়া প্রশ্ন, 2019-এর প্রশ্ন, অ্যাকচুয়ালি সিপিওতে পড়া প্রশ্ন, এটাও টিসিএস নিয়েছিল, এগুলো সবই টিসিএসের প্রশ্ন, ঠিক আছে। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 327 হচ্ছে 3-এর মাল্টিপল, ঠিক আছে, 327 কিন্তু 3-এর মাল্টিপল। ওকে, কেন? কারণ এর যে ডিজিট সাম সেটা 3 দ্বারা যায়, মানে সংখ্যাটাও 3 দ্বারা যায়। ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে দেখো এখানে 3, 2, 7, ঠিক আছে, এর যে ডিজিট সাম হচ্ছে সেটা আমাদের কী হচ্ছে 3 হচ্ছে, ঠিক আছে, এর যে ডিজিট সাম সেটা আমাদের কী হচ্ছে 3 হচ্ছে, ঠিক আছে। তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা যাচ্ছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। 7 আর 2 9, 9 আর 3 হচ্ছে 12, 12 মানে 1 + 2 মানে 3, তার মানে 3 দ্বারা যাচ্ছে এটা, ঠিক আছে, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে 10,000, এই যে 10,000 প্লাস যেটা হবে সেটাও আমাদের এখানে 327 দ্বারা যাবে, মানে বেসিক্যালি সেটাকেও আমাকে 3 দ্বারা যেতে হবে। আশা করি বুঝতে পারছো। 327 যেহেতু 3-এর মাল্টিপিল, তার মানে এই সংখ্যাটা মানে 10,000 প্লাস সামথিং করলে বলেছে সেটা এইটা দ্বারা বিভাজ্য, এইটা দ্বারা বিভাজ্য মানে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা এইটা দ্বারা না চেক করে আমরা 3 দ্বারা চেক করতে পারি, ঠিক আছে। তো 3 দ্বারা চেক করতে হবে। দেখো এই পুরো সংখ্যাটাকে যদি 3 দ্বারা যায় তাহলে এই সংখ্যাটার ডিজিটগুলো যোগফলকেও 3 দ্বারা যেতে হবে। তাই আমি যদি 10,000 না লিখে এখানে 1 লিখি, কোনো প্রবলেম আছে? কারণ 10,000-এর ডিজিটগুলোর যোগফল কত হয়? 1 হয়। তার মানে এক্সের ডিজিটগুলোর যোগফল এমন হবে যে এইটা আর এটাকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে 3 দ্বারা বিভাজ্য হবে। তো বললো 1 আছে এখানে, এক্সের মান কী কী হতে পারে? দেখ এক্সের মান যদি এখানে 2 হয় তাহলে 2 + 1 মানে 3, 3 দ্বারা যায়, ওকে। এক্সের মান যদি আমাদের 3 হয়, 3 + 1 মানে 4 হবে না। এক্সের মান যদি আমাদের 4 হয়, ঠিক আছে, 4 + 1 হবে না। এক্সের মান যদি আমাদের 5 হয়, 5 + 1 6, 6 3 দ্বারা যায়, ওকে। এক্সের মান যদি আমাদের 6 হয়, 6 + 1 7 হবে না। এক্সের মান যদি 8 হয়, 8 + 1 9, হ্যাঁ হতে পারে, ঠিক আছে। এক্সের মান যদি 9 হয়, 9 + 1 10 হবে না। তার মানে এক্সের মান এইগুলো হতে পারে, ঠিক আছে, অর্থাৎ এক্সের ডিজিটগুলোর যোগফল 2 হবে, অথবা 5 হবে, অথবা 8 হবে। তুমি অপশান চেক করো। তুমি দেখো এখানে তুমি দেখতে পাচ্ছি এটার তো ডিজিট সাম 3ই আছে, তো এটা তো আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে। এক্সের মান তোমাকে চেক করতে হবে, পয়েন্ট টু বি নোটেড, এক্স বার করতে বলেছে, কারণ এক্সের ডিজিটগুলোর যোগফল 2 হতে হবে, এক্সের ডিজিটগুলোর যোগফল 5 হতে হবে, অথবা এক্সের ডিজিটগুলোর যোগফল 8 হতে হবে, 2, 5, 8। তো এখানে চেক করো তুমি, এটা দেখতে পাচ্ছ যে 13, 3 আর 4, তো 4 আসছে, 4 তো এখানে রিকোয়ার্ড নয়, 2, 5, 8 রিকোয়ার্ড। এখানে তুমি দেখতে পাচ্ছ 3 আর 4 আছে, তো এটাও আমাদের রিকোয়ার্ড নয়। এখানে দেখতে পাচ্ছ 10, ঠিক আছে, 10 আর 1 11, 11 মানে 2, 1 + 1 মানে 2, এটা আমাদের কারেক্ট আনসার হবে। তো দিস ইজ দ্য কারেক্ট অপশন হেয়ার, ঠিক আছে। আবারও বোঝো আমি কি করলাম, 10,000 নিলাম না, আমি নিলাম 1। কেন 1 নিলাম? কারণ 10,000 + x এই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এই সংখ্যাটার ডিজিটগুলোর যোগফলও 3 দ্বারা বিভাজ্য হবে। তো 10,000 ডিজিটগুলোর যোগফল 1, আর এক্সের ডিজিটগুলোর যোগফল আইদার 2 হবে, অথবা 5 হবে, অথবা 8 হবে, তবেই তো 2, 1, 3 হবে, 5 + 1 6 হবে, 8 + 1 9 হবে, তাই না? কারণ আমরা জানি 3 যদি হয়, যদি 6 হয়, যদি 9 হয়, এরা কী হবে? 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, ওকে। তো তাদের করার জন্য এক্সের মান 2, 5 অথবা 8 হতে পারে, মানে এক্সগুলোর যোগফল, এক্সের ডিজিটগুলোর যোগফল 2, 5, 8 হতে পারে, এক্সের মান নয় কিন্তু, এক্সের ডিজিটগুলোর যোগফল। তুমি চেক করে দেখলে এটা ডিজিট সাম 3 আসছে, অ্যান্সার নয়। এটা ডিজিট সাম 4 আসছে, অ্যান্সার নয়। এটা ডিজিট সাম 4 আসছে, তাও অ্যান্সার নয়। এটা ডিজিট সাম 2 আসছে, তো অপশান যেটা ফার্স্ট আমরা অপশান চুজ করছিলাম 2 বা এখানে নিচ্ছিলাম, সেটা আমাদের হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তার মানে 10,000-এর সঙ্গে 137 আমরা যদি যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু 327 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 91 দ্বারা বিভাজ্য? দেখো 91 বেসিক্যালি 7 আর 13 দিয়ে তৈরি হয়, এইটা তোমাকে মাথা রাখতে হবে। 7 রঙে 91 হয়, তার মানে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 7 দ্বারাও বিভাজ্য হবে, 13 দ্বারাও বিভাজ্য হবে। লাকিলি 7 আর 13-র যে ডিভিজিবিলিটি রুল আছে সেটা সেম হয়, ঠিক আছে, একটা রুল সেম হয়। 7-এর অ্যাকচুয়ালি অনেকগুলো রুলস আছে, যদিও 7 আর 13-র যে ডিভিজিবিলিটি রুল হয় সেটা সেম হয়। কী হবে দেখো, যেমন ধরো
আমি তোমাকে বি নাম্বারটা দিয়ে বোঝাচ্ছি, বিটা দিয়ে আগে বুঝিনি। যেমন ধরো 10,192, ঠিক আছে, এই সংখ্যাটা আছে, অর্থাৎ 10,192। তুমি কি করো, ডান দিক থেকে একে তিনটেতে আলাদা করে দাও আর বাকিগুলোকে আলাদা রাখো, ঠিক আছে, বাকিগুলোকে আলাদা রাখো। এবার ডান দিক থেকে যে তিনটে ডিজিটকে নিলে তার থেকে এই বাকিটাকে তুমি বিয়োগ করে দাও, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে আসছে 182। এই 182 যদি 7 দ্বারা বিভাজ্য হয় বা এই 182 যদি 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই টোটাল সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে, 13 দ্বারা বিভাজ্য হবে, মানে দুজনের ডিভিজিবিলিটি রুল সেম হয়, ঠিক আছে। কী করলাম আমি, লাস্ট তিনটে ডিজিটকে আমি আলাদা রাখলাম আর বাকি ডিজিটগুলোকে আলাদা রাখলাম। লাস্ট তিনটে ডিজিট থেকে এটাকে আমি কী করলাম, যোগ করে দিলাম, মানে সরি বিয়োগ করলাম, ঠিক আছে। এখানে কী করলাম, আমি বিয়োগ করলাম, ওকে। সেম যদি তুমি আরেকটা সংখ্যা দেখো, যেমন এইটাকে দেখো 10,283, ঠিক আছে। তো এই তিনটে ডিজিট আর এই দুটোকে আলাদা রাখো। আমি কি করব, লাস্ট যে তিনটে ডিজিট তার থেকে রেস্ট অফ দ্য ডিজিটকে আমি বিয়োগ করলাম, যেটা পাচ্ছি সেটা হচ্ছে 273। এটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় বিয়োগফল যেটা, বা এটা যদি 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই টোটাল সংখ্যাটা 7 বা 13 দ্বারা ভাগ যাবে। তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি, এটাকে তো আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে তো ভাগ যাচ্ছেই, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট এটা 91 দ্বারাও ভাগ যাচ্ছে। দেখো একে 91 দ্বারা চেক করা খুব ইজি, তুমি দেখতে পাচ্ছ, সরি 91 ইন্টু 2 করলে, ঠিক আছে, 91 ইন্টু 2 করলে এটা আসছে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ 91 ইন্টু 3 করলে এটা আসছে। তার মানে ক্লিয়ারলি আমরা বলতে পারি এই সংখ্যাটাও আমাদের, এই যে 10,192, এটাও 91 দ্বারা বিভাজ্য, এটাও 91 দ্বারা বিভাজ্য। ইনফ্যাক্ট 91-এরও ডিভিজিবিলিটি রুল সেম হয়, 7 আর 13-র মতো হয়। 7 আর 13-র যে ডিভিজিবিলিটি রুল, 91 ডিভিজিবিলিটি রুল সেমই হয়, কারণ এই দুটো দিয়েই 91 তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমি লাস্ট ডিজিটটাকে দেখি, 10,101, এটাকে বিয়োগ করে দাও, রেস্ট অফ দ্য থেকে আমরা কী পাচ্ছি, 91, ঠিক আছে। আমরা কী পাচ্ছি, 91। দেখো 91কে তো 91 দিয়ে ভাগ যায়, 91কে তো 7 দিয়েও যায়, 91কে তো 13 দিয়েও যায়, তার মানে এই সংখ্যাটাও 13 দ্বারা বিভাজ্য, এটাও 13 দ্বারা বিভাজ্য, এটাও 13 দ্বারা বিভাজ্য। আমরা এখনও বি চেক করেছি, আমরা এখনও চেক করেছি সি, আমরা এখনও চেক করেছি ডি। তো সব কটাই দেখতে পাচ্ছি, এখানে তিনটেই দেখতে পাচ্ছি আমরা এখানে 91 দ্বারা বিভাজ্য পেয়েছি। আচ্ছা এইটাকে একটু চেক করে দেখা যাক, এটা আর বাকি থাকে কেন, ঠিক আছে। তো এখানে যদি চেক করে দেখি, এখানে দেখতে পাচ্ছি 10010, এই তিনটেকে এক জায়গায় রাখো, এই 10টাকে আলাদা করে রাখো। এখানে কী পাচ্ছি, 10কে যখন 10 থেকে বিয়োগ করছি তখন আমরা 0 পাচ্ছি, আমরা 0 পাচ্ছি। 0কে তো যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, তার মানে একে 91 দ্বারাও যাবে, তার মানে এই সংখ্যাটাও আমাদের 91 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাও কী হবে, আমাদের 91 দ্বারা বিভাজ্য, মানে এও আমাদের 91 দ্বারা বিভাজ্য, বিও বিভাজ্য, সিও বিভাজ্য, ডিও বিভাজ্য। ওই জন্য তোমাকে এখানে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সব কটা সংখ্যার মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটা অ্যান্সার হবে। দেখো এটা হচ্ছে 10,010, তাহলে এইটাই সব থেকে ক্ষুদ্রতম, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। সব কটা বিভাজ্য কিন্তু ক্ষুদ্রতম কোনটা, এইটা, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এইটা, ওকে। যদি এখানে কোনো না বুঝতে পারো 91 ডিভিজিবিলিটি, চলো আরেকটা অঙ্ক আমি রেখেছি, এটা তো রেলওয়ে গ্রুপ ডিতে পড়ার প্রশ্ন, আরেকটা অঙ্ক রেখেছি, তাতে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলো, কোন বৃহত্তম সংখ্যাটি 91 দ্বারা বিভাজ্য, দেখো 99921, ঠিক আছে। কি করব, লাস্ট তিনটে ডিজিট আর বাকিগুলোকে আলাদা রাখবো, লাস্ট তিনটে ডিজিট থেকে বাকি ডিজিটগুলোকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো আমরা এখানে কী পাচ্ছি, দেখো এটা যদি 100 হতো তাহলে এটা হতো, বিয়োগফলটা হতো 821, কিন্তু এখানে 1 কম আছে, তেমন দিকে 1 বেড়ে যাবে, তেমন এটা কত হবে, 822 হয়ে যাবে, ঠিক আছে। তুমি 99 ধরবে না, তুমি 100 ধরে করবে, তো এটা আমার কি আসবে, 822 আসবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটাকে কিন্তু 91 দ্বারা ভাগ যায় না, ঠিক আছে। তুমি এখানে 7 দিয়েও চেক করতে পারো, তুমি চাইলে 7 দিয়ে চেক করতে পারো, তুমি চাইলে 13 দিয়েও চেক করতে পারো। আমি 91 দিয়ে কেন চেক করছি, কারণ 91 একটা বড় সংখ্যা আর এটাও আরেকটু বড় সংখ্যা, সুতরাং 91 দিয়ে দেখাটা ইজি হয়, ঠিক আছে। তুমি যদি বি দাগ দেখো, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ছিল এ দাগ, ঠিক আছে। তো এটা তো আমাদের অ্যান্সার হবে না, আমরা দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি। বি দাগ যদি দেখো না, এটাকে স্পিডে করতে হবে, আমি তোমাদের আস্তে করে দেখাচ্ছি, এইটা এটা। তো দেখো এটা যদি 100 হতো তাহলে এটা হতো 818, কিন্তু এখানে কম, তার মানে ওখানে বেড়ে যাবে, 819 হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ারলি দেখো 819কে কিন্তু 91 দ্বারা যায়, তুমি দেখো 819কে কিন্তু 91 দ্বারা যায়। কীভাবে, আমি দ্রুত দেখলাম, তোকে 81 দেখে আমার সন্দেহ হলো, 9 81 আর 9 9, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কিন্তু 91 ডিভিজিবিলিটি রুল ফলো করছে, তো এটা আমাদের অ্যান্সার হতে পারে। কিন্তু বাকি তিনটেকে একটু চেক করে নিই, কারণ বলা যায় না, বৃহত্তম বলেছে, বাকি তিনটে যদি ডিভিজিবল হয় তো আমাদের সব থেকে বৃহত্তম যেটা সেটা অ্যান্সার হবে, যেমন আগের বার হয়েছিল, ঠিক আছে। তো এ আর বিকে আমি চেক করেছি, চলো বাকি দুটোকে আরেকটা কালি দিয়ে চেক করা যাক। আচ্ছা সিটা আমি চেক করছি, সি আমার কি আছে, 99981, তো এখানে দেখতে পাচ্ছি এইটা 99, যদি 100 হতো তাহলে এটা হতো 881, এটা হয়ে যাবে 882, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 882কে তো 91 দ্বারা যায় না, মানে 7 দ্বারাও যায় না, 13 দ্বারাও যায় না, তো এটা তো আমাদের অ্যান্সার হবে না।
ঠিক আছে, এখানে 99971, এটা ডি অপশানে আছে। তো এখানে দেখো এটা 99, ঠিক আছে, মানে এটা আর এর দুটো আলাদা করে নিলাম, 99 করলাম, তা দেখতে পাচ্ছি 871 হতো 872 হয়ে যাবে। তো 872 আমরা দেখতে পাচ্ছি 91 দ্বারা আমাদের এখানে যায় না। সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে না, তার মানে আনসার আমাদের কোনটা হবে, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ একটাই অপশানে এটা আছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। ওকে, আচ্ছা 11 দাগ পরের অঙ্ক কি বলছে দেখো। দেখো এখানে একটা অ্যাপ্রক্সিমেশন দেওয়া হয়েছে, এই ধরনের অঙ্ক কিন্তু ব্যাংকে খুব পরিমাণে পড়ে। ঠিক আছে, তো নিজেরা একটু ট্রাই করো, ভিডিও পজ করে, তারপরে আমার সলিউশন দেখো। এখানে বলেছে যে এইটার আনুমানিক মান কত। দেখো এইটার মান আনুমানিক বলেছে, মানে এই সংখ্যাগুলোকে আমি আমার নিজের মতো করে ধরতে পারি যাতে আমার সুবিধা হয়। ঠিক আছে, আমি যেটা করছি সেটা হচ্ছে এই 9.99কে আমি এখানে 10 ধরে নিচ্ছি। ঠিক আছে, তো 9.99কে যে আমি 10 ধরি, আর ওপরে যেটা আছে সেটাকে আমি 3 ধরে নিচ্ছি। ঠিক আছে, কারণ 3 এর খুব কাছাকাছি। আর এটাকে দেখো 5, এটাকে আমি 5ই ধরে নিচ্ছি। ঠিক আছে, কারণ এটা 5-এর খুব কাছাকাছি। আর ওপরেরটাকে দেখো আমি 3 ধরে নেবো, কারণ 2.999 মানে সেটা 3-এর খুব কাছাকাছি। ঠিক আছে, আর এটা দেখো এটা 5-এর খুব কাছাকাছি, তো আমি এটাকে 5 ধরে নেবো। ঠিক আছে, এবার যদি করি আমি দেখতে পাচ্ছি এটা আমাদের 1000 আসছে, এখানে আমাদের কত আসছে, -125 আসছে, আর প্লাস আমাদের 5। ঠিক আছে, তো এটা প্লাসে আছে, এটা প্লাস আছে, এই দুটোকে যোগ করো তুমি, কত হচ্ছে 1005। তার থেকে তুমি কী করো 125কে বিয়োগ করে দাও, কত হচ্ছে তোমার 088। তো 880 আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটাকে অন্য কিছু করে তুমি যদি করো ডেফিনেটলি তোমার ভুল যাবেই যাবে। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেশন বলে এটাকে। রেল আমি দেখলাম এই প্রথমবার অ্যাপ্রক্সিমেশন দিল, এর আগে রেল আমি দেখিনি কখনো অ্যাপ্রক্সিমেশন দিতে। ঠিক আছে, হয়তো আমার চোখের আড়াল হতে পারে বা স্কিপ করে যেতে পারি আমি, কিন্তু আমি দেখলাম এই প্রথম আমি অ্যাপ্রক্সিমেশন পেলাম। আর যখন এই অ্যাপ্রক্সিমেশন দেওয়া স্টার্ট করেছে তখন কি অ্যাপ্রক্সিমেশনের মাত্র অঙ্ক হয়। ঠিক আছে, কারণ ব্যাংকে টিসিএস অ্যাপ্রক্সিমেশন বহুদিন ধরেই দেয়। ঠিক আছে, এবং খুব ভুলও হয় স্টুডেন্টদের। ওকে, তো এই অ্যাপ্রক্সিমেশনের উপর একটা ক্লাস আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। চলো নেক্সট পরের প্রশ্ন। 12 দাগ পরের প্রশ্ন, খুবই ভালো লেভেলের প্রশ্ন। কি বলছে, দুটি সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটোর গসাগুর 35 গুণ। লসাগু গসাগুর পার্থক্য বলছে 238। যদি সংখ্যা দুটির মধ্যে পার্থক্য হয় 14, তাহলে সংখ্যা দুটি সমষ্টি নির্ণয় করুন। দেখো এই অঙ্কটাকে যদি বেসিকে করতে হয় তাহলে 1.5 পাতা লাগবে। ঠিক আছে, অঙ্কটা রিয়েলি খুব বড়, নিজেরা বাড়িতে ট্রাই করো, দেখবে যদি অ্যাকচুয়াল মেথডে করো তাহলে খুব টাইম লাগবে। এর অ্যান্সার আমি বলে দিচ্ছি, অ্যান্সার তোমাদের হবে 7-এর মাল্টিপিল মানে 84। ঠিক আছে, কেন হবে অ্যান্সার সেটা বলছি। তার আগে দেখো তোমরা যদি বেসিকে করো তার একটা ফর্মুলা ইউজ হবে 2ab, এই ফর্মুলা ইউজ হবে 2ab সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে a হচ্ছে প্রথম সংখ্যা, b হচ্ছে দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তো এই যদি তোমরা বেসিকে করো তার এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগবে। ওকে, এবার চলো আমরা যদি এটাকে, এটা হচ্ছে বেসিক মেথডে করলে এই ফর্মুলার উপর বেস করে করতে হবে, কিছু HCF LCM এর ফর্মুলা তো কাজে লাগবেই, প্লাস এই ফর্মুলাটাও কাজে লাগবে। এবার যদি আমরা নর্মাল মেথডে করি, নর্মাল মেথডে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে দুটো সংখ্যার লসাগু ও সংখ্যা দুটির গসাগুর 35 গুণ। তার মানে লসাগু মানে এলসিএম যদি এখানে 35 হয় তাহলে HCF আমাদের কী হয়ে যাবে, HCF আমাদের হয়ে যাবে 1, কারণ যদি HCF 1 হয় তার 35 গুণ হবে এলসিএম। ঠিক আছে, এবার দুটোর মধ্যে এখানে পার্থক্য আমাদের বেরোচ্ছে 34, আর অঙ্কে দেখো বলা আছে লসাগু গসাগুর পার্থক্য হচ্ছে 238। এখান থেকে আমরা 34 ইউনিটের ভ্যালু যদি 238 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা কী পাচ্ছি, 7 পাচ্ছি। আর এই 1 ইউনিটই হচ্ছে আমাদের HCF, তো আমরা দেখতে পাচ্ছি HCF হচ্ছে আমাদের 7। এইটুকুই আমাদের করতে হবে বেসিকে, বাকিটুকু আর করার দরকার নেই। এবার তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুটো সংখ্যা আছে, ধরো একটা আছে এক্স একটা আছে ওয়াই, তাদের HCF হচ্ছে 7, তার মানে এই সংখ্যা দুটোকে 7 ভাগ করতে পারে। মনে রাখবে কোনো দুটো সংখ্যাকে যদি 7 ভাগ করতে পারে তাহলে তাদের যোগফলকেও 7 ভাগ করতে পারবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি রুলস। ঠিক আছে, ম্যান্ডেটরি রুল অফ অ্যাডিশন বলা হয় একে। কী বললাম, দুটো সংখ্যাকে যদি 7 ভাগ করতে পারে বা কোনো সংখ্যা ভাগ করতে পারে তাহলে তাদের যোগফলকেও ওই সংখ্যাটা ভাগ করতে পারবে। ঠিক আছে, তো তোমাকে বলেছি সংখ্যা দুটো সমষ্টি কত, তুমি দেখো এখানে কোনটা 7-এর মাল্টিপিল সেটাই কারেক্ট অ্যান্সার হবে। আমরা দেখতে পাচ্ছি একটাই অপশানে আছে 7-এর মাল্টিপিল, সেটাই এখানে কারেক্ট অ্যান্সার হবে। কারণ দেখো সংখ্যা দুটো সমষ্টি মানে সংখ্যা দুটোর যোগফল 7 দ্বারা ডিভিজিবল হবে, যেটা হচ্ছে এখানে অপশানে দেওয়া আছে। তো একটাই অপশানে আছে, এটাই মার্কেট। ঠিক আছে, কিন্তু এইটাকে যদি তুমি বেসিকে করতে যাও তাহলে খুব চাপের ব্যাপার হয়ে যাবে। TCS জানে যে এটাকে বেসিকে করলে ভীষণ বড় হবে, ওই জন্য এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অপশান টেস্ট করা যাবে এমনই ওরা কি করে অপশান দিয়ে রাখে। ঠিক আছে, নইলে এই ধরনের অঙ্কটা রিয়েলি পরীক্ষা হলে বসে করা তো পসিবল নয়। ওকে, যদি কেউ চাও এটাকে বেসিকে করতে, তো আমি নেক্সট দিন তোমাদের যে আর একটা বললাম না, আমি তোমাদের আজকে সকালবেলা দিয়েছি 15 দাগ, তার বেসিকটা করানো বাকি আছে, ওইটার সাথে এটারও বেসিক করিয়ে দেবো। ঠিক আছে, একটু বড় হবে তবে, এটা হচ্ছে শর্টকাট। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি ধনাত্মক সংখ্যার অঙ্কগুলোর গুণফল হচ্ছে 24। সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে তাদের অঙ্কদ্বয় কী হয়, পরস্পর স্থান পরিবর্তন করে।
তো সংখ্যাটি থেকে প্রদত্ত কোনো ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, বলেছে সংখ্যাটি থেকে প্রদত্ত কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, অর্থাৎ ওই সংখ্যা থেকে কোনটা বিয়োগ করলে যে বিয়োগফল হবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এটা অপশান টেস্ট করলে বোঝা যায়। এখানে অ্যান্সার তোমাদের কত হবে দেখে নাও, 10 বলছে। আচ্ছা দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটা ধনাত্মক সংখ্যার অঙ্কগুলোর গুণফল হচ্ছে 24। তার মানে একটা এক্স ওয়াই আছে, ঠিক আছে, তো এক্স হচ্ছে দশম স্থানীয় সংখ্যা, ওয়াই হচ্ছে একক স্থানীয় সংখ্যা, দুটোর গুণফল আমাদের 24 বলেছে। তুমি একটা জিনিস ভালো করে ভাবো, আমরা যদি এখানে 6 রাখি আর এখানে 4 রাখি তাহলে তাদের গুণফল 24 হচ্ছে, মানে এক্স ওয়াই এখানে কত হয়ে যাচ্ছে, মানে সংখ্যাটা আমাদের কত হয়ে যাচ্ছে, 64 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও আমরা যদি এখানে 8 রাখি আর যদি 3 রাখি তাহলেও তো তাদের গুণফল 24 হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা দুটো আমাদের কী হয়ে যাচ্ছে, 83 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 83 হতে পারে বা সেটা 46ও হতে পারে, কারণ অপোজিটটাও তো ঠিক, তাই না, 4 × 6 করলেও তো আমাদের 24 আসবে। ঠিক আছে, তেমন এটা তেমন 83 করেছি, তেমন এটা 38ও হতে পারে, 3 × 8 এটাও আমাদের আসতে পারে। ঠিক আছে, 38ও আমাদের আসতে পারে। ওকে, এবার দেখো 12 × 2 আমরা কেন নেবো না, কারণ এখানে বলেছে 2 অঙ্কের সংখ্যা। আমরা যদি 12 × 2 নিই মানে সংখ্যাটা হয়ে যাবে 122, 122 তো 3 অঙ্কের সংখ্যা, সো 12 × 2 নেবো না। তার মানে এই 4টে পসিবিলিটি আমাদের পসিবল। আমরা অপশন টেস্ট করতে আরম্ভ করবো। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম আমি নিচ্ছি 64। ঠিক আছে, তো 64 নিচ্ছি, 64-র সঙ্গে তুমি যদি 18 যোগ করো, এখানে যোগ করতে বলেছে না, তো 64-র সঙ্গে তুমি যদি 18 যোগ করো, তুমি দেখতে পাচ্ছ এখানে এটা হয়ে যাচ্ছে তোমাদের 64-র সঙ্গে 18 যোগ করতে বলেছে। আচ্ছা 64 18 যোগ করলে কত হচ্ছে, দেখো বলেছে 64-র সঙ্গে 18 যোগ করলে সংখ্যা দুটোর যে অঙ্ক সেটা স্থান পরিবর্তন করে, মানে বেসিক্যালি এটা 46 হওয়া উচিত। সেটা কি পসিবল? 64-র সঙ্গে কিছু একটা যোগ করলে তার থেকে কম ভ্যালু আসা কি পসিবল? পসিবল নয়। তার মানে এটা তো আমাদের অ্যান্সার হতেই পারে না। 64-কে ফার্স্ট কাটো। নেক্সট আমরা 46-কে নেব। তো 46-এর সঙ্গে যদি আমরা 18 যোগ করি তাহলে হওয়া উচিত হচ্ছে 64। আর দেখো হ্যাঁ তাই হয়, 46-এর সঙ্গে 18 যোগ করলে আমরা 64ই পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা হচ্ছে বেসিক্যালি আমাদের 46। ঠিক আছে, এবার 46 থেকে কি বলেছে, কোন ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে যে বিয়োগফল হবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি 46 থেকে যদি আমি 12 বিয়োগ করি, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 12 বিয়োগ করলে এখানে আসছে 4। ঠিক আছে, আর এখানে আসছে আমাদের কত, 34। তো 34 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা তো অ্যান্সার নয়, 12 তো অ্যান্সার হবে না। 10 যদি বিয়োগ করি আমি দেখতে পাচ্ছি 36, 36 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 36 হচ্ছে 6-এর স্কোয়ার। তার মানে আমাদের রিকোয়ার্ড যে নাম্বার সেটা হবে 46, আর 46 থেকে 10 বিয়োগ করতে হবে তবেই আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাহলে অ্যান্সার হবে আমাদের 10। ঠিক আছে, এই ধরনের অঙ্ককে অপশন টেস্টই করবে, অন্য কিছু করতে যাবে না। পরের অঙ্কে চলো। পরের অঙ্ক কি বলছে দেখো, দুটি সংখ্যার গসগ হচ্ছে 8 আর তাদের গুণফল হচ্ছে 6400। তো প্রদত্ত সত্যানুসারে এমন কত জোড়া সংখ্যা বিদ্যমান। ঠিক আছে, পজ করে ট্রাই করো, আমি তোমাদের অ্যান্সার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে দুটো সংখ্যার গসগু 8, তার মানে একটা সংখ্যা হবে 8x, একটা সংখ্যা হবে 8y। এই ধরনের অঙ্ককে বেসিক ছাড়া করাই যায় না। ঠিক আছে, তো বলেছে এদের গুণফল, তো এদের গুণফল যদি তুমি নাও সেটা আমাদের কত হচ্ছে 6400। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি যদি আমরা 8কে কমন নিই একটা হবে xy, xy ভ্যালু কত হচ্ছে আমাদের 6400। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমরা যদি 8 দিয়ে এটাকে কাটি, না 8 8 64, তার মানে এখানে 64 হবে, সরি তাই জন্যই আমি দেখলাম 64 হচ্ছে 8 × 8 64 আর xy। তো 64 দিয়ে এটাকে আমি যদি কাটি তাহলে আমরা xy এর ভ্যালু কী পাচ্ছি, আমরা পাচ্ছি 100। ঠিক আছে, xy ভ্যালু কী পাচ্ছি 100। এবার দেখো এক্স আর ওয়াইকে কিন্তু পরপর কোপ্রাইম হতে হয়, মানে এক্স আর ওয়াই একই সংখ্যা হতে কখনোই পারবে না। ঠিক আছে, তো আমরা যদি এটা নিই তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে দেখো কোন কোন দুটো সংখ্যার গুণফল এখানে 100 হয়। দেখো একটা হয় 25 আর 4, আমার সঙ্গে সঙ্গে মাথায় এলো। আরেকটা হয় কি, আরেকটা হয় 100 × 1। ঠিক আছে, একটা হয় 25 × 4, সেটাও 100 হয়ে যাবে। আরেকটা হয় 100 × 1। দেখো আমরা 10 × 10 নিতে পারবো না, কারণ 10 × 10 কোপ্রাইম নয়। 10 আর 10-এর যে এলসিএম সেটা 1 ছাড়াও 5 হয়, সেই জন্য 10 আর 10 আমরা নিতে পারবো না। মনে রাখবে দুটো সংখ্যা কোপ্রাইম নাম্বার হবে যখন তাদের গসগু কত হবে, অনলি 1 হবে, আর কিছু হতে পারে না। যেমন 6 আর 8। ঠিক আছে, না 6 আর 8 তো হবে না, কারণ 2 হচ্ছে। যেমন 6 আর তুমি বলতে পারো 11, 6 আর 11-র গসগু আমাদের কী হয়, আমাদের 1 হয়। ঠিক আছে, এরকম সংখ্যা যে সংখ্যার গসগু আমাদের 1 হবে, এমন দুটো সংখ্যা তারা নিজেরা মৌলিক নাও হতে পারে, কিন্তু এমন দুটো সংখ্যা যাদের গসগু 1 হয় তারা কিন্তু পরস্পর কোপ্রাইম হয়। ঠিক আছে, তো দেখো 25 আর 4-এর গসগু 1, ইয়েস। 100 আর 1-এর গসগু 1, ইয়েস। তো এই দু জোড়াই সম্ভব। এক্স ওয়াই এর গুণফল যতবার 100 হিসেবে প্রকাশ করা যাবে ততগুলো জোড়া পাওয়া যাবে। এক্স ওয়াইয়ের গুণফল 100 হিসেবে দুবার প্রকাশ করা যাচ্ছে, একবার এইটা আর দ্বিতীয়বার হচ্ছে এইটা। তো আমরা দেখতে পাচ্ছি যতবার প্রকাশ করা যাবে তত জোড়া পাওয়া যাবে। কতবার প্রকাশ করা যাচ্ছে, দুবার প্রকাশ করা যাচ্ছে, তো 2 জোড়া পাওয়া যাবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে এখানে, 2। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, 15 দাগ। এখানে তোমাদের বলেছে এই সংখ্যাটা যদি 9 অঙ্কের সংখ্যা হয়, এটা যদি 72 দ্বারা ডিভিজিবল হয়
তাহলে 3x মাইনাস 2y এর মান কত? দেখো 72 বলতে আমরা কী বুঝি, 7 আর 8কে বুঝি, সরি 8 আর 9কে বুঝি, ঠিক আছে, কারণ 8 আর 9 গুণফল হচ্ছে 72। তো আমি দেখতে পাচ্ছি এখানে 83 আছে, এক্স আছে, আমাদের কী আছে 93 আছে, 6 7 এবং কী আছে আমাদের এখানে ওয়াই আছে, ঠিক আছে, এই ভ্যালুটা আছে আমাদের। তো আমি একটা কাজ করছি, দেখো লাস্ট 3টে ডিজিটকে কী হতে হবে, সরি এখানে 7 8 ওয়াই আছে, আচ্ছা 7 8 ওয়াই না, 7 8 ওয়াই। তো লাস্ট 3টে ডিজিটকে কী হতে হবে আমাদের, 8 দ্বারা ডিভিজেবল আমার হতে হবে, ঠিক আছে। তো আমি দেখো মনে রাখবে 8 দ্বারা ডিভিজেবল কোনো সংখ্যা শেষে বিজোড় সংখ্যা আসতে পারে না। তোমার ওয়াইয়ের মান আমাদের 1 হবে না, ওয়াইয়ের মান আমাদের 3 হবে না, ওয়াইয়ের মান আমাদের 5 হবে না, ওয়াইয়ের মান আমাদের 7 হবে না। তাহলে কী হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, এগুলো হতে পারে। তো ওয়াইয়ের মান আমি যদি 2 রাখি এখানে, তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে 782, তখন এখানে হচ্ছে 72 মানে 62, দেখো 62 মানে 62 কিন্তু 8 দ্বারা যায় না, তখন এখানে আমাদের 2 হবে না। ওয়াইয়ের মানে আমি 3 রাখতে পারবো না, 4 রাখতে পারবো, তো 784। তো আমি দেখি এটা হচ্ছে আমাদের 72, মানে এটা হচ্ছে আমাদের 64, দেখো এটা 8 দ্বারা যাচ্ছে, তার মানে ওয়াইয়ের মান আমাদের কী হচ্ছে 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওয়াইয়ের মান বের করে ফেলেছি, ওয়াইয়ের মান ধরে আমি 9-এর ডিভিজিবিলিটি চেক করবো। তো কী জানি আমরা, ডিজিটগুলোর যোগফল আমাদের কী হতে হবে, 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। এখানে দেখতে পাচ্ছি ওয়াইয়ের মান আমাদের 4 হয়ে গেছে, এখানে না দেখে তুমি এখানে দাও, কারণ অনেক সময় এখানে লিখতে ভুল হলে তখন গন্ডগোল হয়ে যায়। ওয়াইয়ের মান আমাদের এখানে 4 হয়েছে, তাই তো। তো 8 আর 4 কত হচ্ছে আমাদের 12, 12 আর 8 হচ্ছে আমাদের 20, 20 এর সাথে কত হচ্ছে আমাদের 27, ঠিক আছে 27। আর এই পার্টটা তো আমাদের কী হচ্ছে, ডিভিজেবল হচ্ছে, তো 27 আর 3 হচ্ছে আমাদের কত 30। দেখো এখানে আমাদের একটু ভুল এসেছিলো, তো এক্সের মান আমাদের ওভারঅল আমরা কী পাচ্ছি, এখানে আমাদের 30 আসছে, ঠিক আছে 30 মানে আমাদের ইউনিট ডিজিট কত হচ্ছে আমাদের, সরি ডিজিট কত হচ্ছে আমাদের 3। তখন 3 প্লাস এক্সের মান আমাদের 9 সমান হবে, তখন এক্সের মান আমরা কত নিতে পারি, 6 নিতে পারি। তখন এক্সের বেলে আমাদের কী হলো, এখানে 6 এলো, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের মান আমাদের কী এসেছিলো, এখানে 4 এসেছিলো, ঠিক আছে। ওয়াইয়ের মান আমাদের কী এসেছিলো, এখানে 4 এসেছিলো। তো তুমি যদি দেখো 3 × 6 মাইনাস 2 × 4, তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 18, আর এখানে হচ্ছে 8, তার মানে দেখতে পাচ্ছি 10। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এখানে এটা আমাদের অ্যান্সার হবে, 10 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো এটা দেখো আমি একটু স্পিডে করলাম, কারণ আমি তোমাদের অঙ্ক আগেও করিয়েছি অনেক, ঠিক আছে। তো এই হচ্ছে থাকলো। আর আগের দিনের একটা তোমাদের বলেছিলাম, ট্রিক দিয়েছিলাম, সেটাকে আমি বলেছিলাম লেন্দি মেথডে করাবো, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে নিয়ে দেবো, ঠিক আছে। চল, থ্যাংক ইউ।